নিজের মাকে বান মারতে এসছে, মাকে বান মারছেন, এটা কি নিজের মা? বলে হ্যাঁ আমার নিজের মা, আমার গর্ভধারিণী মা। এবং তার বউ সম্পূর্ণ কন্টিনিউ তাকে ইন্ধন যোগাচ্ছে। সিদ্ধি লাভ করতে গেলে একবার দুবার 10বার জব করলে কিন্তু সিদ্ধি লাভ হয় না। একটু একটু করে আমার শরীরের মধ্যে পাওয়ার নিতে হয়। সময় বশীকরণের যে কাজগুলো করা হয় বেশিরভাগ কিন্তু কামাখ্যা মন্ত্র দিয়েই করা হয়। তো আমাদের কাজটাই হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করা। এর নামই হচ্ছে বীরাচার, মানে বীরের মতো তন্ত্রকে ইউজ করা। বশীকরণ এমন একটা জিনিস, কারোর সঙ্গে কারোর সম্পর্ক না থাকলে কখনোই হবে না। সে বুঝতে পারে যে মেয়েটি ভালোবাসে, কিন্তু মেয়েটিও বলতে পারে না, ছেলেটিও বলতে পারে না। সেক্ষেত্রে একটা ক্রিয়া করা হয়, সেটা আকর্ষণ ক্রিয়া বলে। যে বশীকরণ তিলক পাওয়া যায়, ঠিক আছে, এই যে আমার কাছে আছে অলরেডি, দেখাবো, এটা পরব আছে, ঠিক আছে। গুরুচনা তন্ত্রের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। গুরুচনা এমন একটা জিনিস যেটা গরুর মাথায় থাকে, এবং সব গরুর মাথায় থাকে না। সারা জীবন আমার বশীকরণ থাকবে, এক্ষেত্রে কিন্তু থাকবে না। কর্মফল কখনো বৃথা যায় না। এই জন্ম হলেও ভুগতে হবে, পরজন্ম হলেও ভুগতে হবেই হবে। ওনার ছায়াকে দেখে একটা মন্ত্র আছে প্রয়োগ করতে হয়। এই ছায়া, তাকে বলে ছায়া বশীকরণ, ঠিক আছে। সেই বশীকরণ প্রয়োগ করলেও কিন্তু খুব ভালো কাজ করে। বশীকরণের ক্ষেত্রে পুতুল তন্ত্র দিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ হয়, তাড়াতাড়ি ফল পাওয়া যায়। পিণ্ড দান করে, সেই পিণ্ড কিন্তু পেট খেতে খুব ভালোবাসে। সেই পিণ্ডর লোভ দেখিয়েও অনেক সময় পেটকে বসে আনা যায়। মেয়েটার বয়স 30 থেকে 32 বছর বয়স, মেয়েটির বাচ্চার গলা কথা বলছে, অবাক যে আমি যাব না, আমি যাব না। তো আপনাকে কষ্ট করতে হবে। আপনি মন দিয়ে 21 দিন বা 31 দিন জব করতে পারেন, বা এই মন্ত্রটা আপনাকে দিলাম, আপনি লিখতে পারেন, আপনার কাজ হবেই হবে, 100% গ্যারেন্টি। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন শিবম আচার্য মহারাজ। নমস্কার। 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিলেন আজকে এতদিন পরে ফাইনালি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনি তো বহু বছর ধরে অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে তন্ত্র, এই দুটো নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন, বহু মানুষের অনেক রকমের উপকার করছেন। তো আমি একটু আপনার একদম প্রথম দিক থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাদের এই যে ঘরানাটা, মানে তন্ত্র সম্প্রদায় বা যেগুলো থেকে আপনি বিলং করছেন, এটার সম্বন্ধে আপনি যদি একটু বলেন আমাদের। দেখুন, অ্যাকচুয়ালি আমি যে ঘরানার কাজটা করি, এটা হচ্ছে বামাচার প্লাস বীরাচার। তো প্রথমে অ্যাকচুয়ালি বামাচার দিয়ে শুরু করতে হয়। যখন তন্ত্রর ফার্স্ট স্টেজ, মানে অ ক খ বা ABCD যেমন শিখতে গেলে প্রথমে আপনাকে প্রাথমিক স্তর থেকে শিখতে হয়। তো প্রথমে হচ্ছে আপনার বামাচার। মানে বামাচারটা বর্ণ পরিচয় বলে, একদম বর্ণ পরিচয়। মানে বামাচারে 10ম মহাবিদ্যা আছে, 10টা দেবীর বিভিন্ন ধরনের বীজ মন্ত্র আছে। সেই বীজ মন্ত্রগুলোকে আপনাকে প্রতিদিন জপ করতে হয়। তো জপ করার পর প্রতিটা মন্ত্র সিদ্ধি লাভ করতে হয়। তো সিদ্ধি লাভ করতে গেলে একবার দুবার 10বার জপ করলে কিন্তু কখনোই সিদ্ধি লাভ হয় না। একটা সময়, সেই সময় আপনাকে প্রতিদিন জপ করে যেতে। এটা প্রায় কিরকম সময় লাগে? এটা দেখুন, আমার তো একবারে 10খানা দেবীর বিদ্যা একসঙ্গে করা হয়নি। 3টে 4টে করে দেবীর বিদ্যার সাধনা করতে হয়েছে। প্রথমে যেমন আমি দক্ষিণাকালী থেকে ফার্স্ট শুরু করি, তারপর মা তারা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে বগলা আছে, ছিন্নমস্তা আছে, ধূমাবতী আছে, এগুলো পরের স্টেজ, ঠিক আছে। যেমন মাতঙ্গী আছে, মানে এগুলো এটা বোধহয় একটা মহাসমুদ্র না? একদম একদম। অ্যাকচুয়ালি যে তন্ত্রটাই হচ্ছে মহাসমুদ্র, এর কোনো কিন্তু শেষ নেই। তো শুরুটা হচ্ছে আপনার বামাচার দিয়েই ফার্স্ট শুরুটা হয়, ঠিক আছে। তো প্রথমেই দক্ষিণাকালীর জপ দিয়ে শুরু করেছিলাম, কেন আমার যে যিনি গুরু ছিলেন, তিনি আমাকে প্রথমে দক্ষিণাকালীর বীজ মন্ত্র দেওয়া হয়, ঠিক আছে। সেই বীজ মন্ত্র জপ করেই আমি প্রথম সিদ্ধি লাভ করি। তারপর আস্তে করে মা তারা। আমি যদি প্রথমেই আমি যে কোথাও স্নান করতে গেলাম বা কোথাও কোনো সমুদ্রে গেলাম, তো প্রথমে আমাকে সাঁতার শিখতে হবে। তো প্রথমেই তো সমুদ্রে নেমে যাবো না, ছোটোখাটো প্রথমে পুকুরে আমি সাঁতার কাটা শিখবো, তারপর সুইমিং পুলে শিখবো, তারপর আমি বড় কোনো নদী বা বড় দিঘি বা সমুদ্রে গিয়ে স্নান করবো, সাঁতার কাটবো। আর প্রথমে নেমে পড়লে সমুদ্রে কী করবেন? ডুবে যাবেন, তাই তো? এটাও সেম জিনিস। তো প্রথমে একটু একটু করে আমার শরীরের মধ্যে পাওয়ার নিতে হয়। তো পাওয়ার নিতে গেলে প্রথমেই আমাকে যে গুরু তিনি বলেছিলেন যে আমাকে যে প্রথমে দক্ষিণাকালী শুরু করো, তারপর মা তারা আছে, ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের আছে, এসব হচ্ছে ছিন্নমস্তা আছে, এগুলো সব লাস্টে মাতঙ্গী আছে, ঠিক আছে, আপনার হচ্ছে কমলা আছে। এই যে রসম মহাবিদ্যা, প্রত্যেকটা বীজ মন্ত্র কম করে 1,08,000 বার করে জপ করতে হবে। 1,08,000 বার বা 1,25,000 বার জপ করার পর কিন্তু প্রতিটা দেবীর তবে আমি সিদ্ধি লাভ করতে পারবো, বা আমার মধ্যে একটা পাওয়ার, সেই পাওয়ারটা চলে আসবে, ঠিক আছে। কিন্তু এটাও নয় যে আমি 1,00,000 জপ করে ছেড়ে দিলাম, না। আমাকে কিন্তু মিনিমাম 108 বার করে প্রতিদিন এখনো জব করে যেতে হয়। মানে এটা কিছুটা রেওয়াজের মতো। আপনি গান শিখলেন আর গান ছেড়ে দিলেন, বা আপনি জিম করলেন, বডি হয়ে গেল, তারপর আপনি জিম করা ছেড়ে দিন, তাহলে কি হবে? আবার কিন্তু আপনি রোগা হয়ে যাবেন, ঠিক আছে।
বা আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে, জিম করতে ছেড়ে দিলে, কিন্তু আপনাকে এটা কন্টিনিউ রেওয়াজ করে যেতে হবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন যে বর্তমানের কিছু মানুষ খুব সহজে অর্থ উপার্জনের জন্য 6 মাসেই হঠাৎ করে তান্ত্রিক হয়ে যাচ্ছে, তারা চেম্বার খুলে বসে পড়ছে, তারা হোমযজ্ঞ করে ফেলছে, এটা কতটা বাস্তব? এটা হচ্ছে সিদ্ধি লাভ না, এটা সিদ্ধ, মানে যাকে বলে ডিম সিদ্ধ টাইপের, ঠিক আছে? এটাকে কখনো সিদ্ধি লাভ বলবো না। সিদ্ধি লাভ করতে গেলে বললাম না, কম করে 1,25,000 বার বা 1,08,000 বার আপনাকে জপ করতে হবে প্রতিটা দেবীর, এবং প্রতিটা দেবীর বীজ মন্ত্র। শুধু 10 মহাবীর 10খানা দেবী না, তাদের যোগিনী আছে, 60টা যোগিনী থাকে, ঠিক আছে? যোগিনীদেরও আমাদের বীজ মন্ত্র থাকে, ঠিক আছে? ওদেরও জপ করতে হয়। যেমন কামাখ্যা দেবী আছে, ঠিক আছে? কামাখ্যা দেবী 10 মেয়ে বিদ্যার মধ্যে নেই, কিন্তু কামাখ্যা দেবীর পাঠটা সম্পূর্ণ পুরো আলাদা, ঠিক আছে? কামাখ্যা তো কামাখ্যারও বীজ মন্ত্র আছে কিন্তু। আর আমরা বেশিরভাগ কাজ, অনেক সময় বশীকরণের যে কাজগুলো করা হয়, বেশিরভাগ কিন্তু কামাখ্যা মন্ত্র দিয়েই করা হয়, বা যে কামাখ্যা দেবীর যে ধরনের যে প্রসেস আছে সেইগুলো দিয়েই করা হয়। তাহলে আমাকে কামাখ্যা দেবীর যে বীজ মন্ত্র আছে সেটা যদি সিদ্ধ না করতে পারি, সিদ্ধি লাভ না করতে পারি, তাহলে আমি মানুষের কাজ করবো কি করে? ওই আমি 1 মাস 2 মাস আমি মন্ত্র শিখলাম, তন্ত্র শিখলাম, বড় বড় ব্যানার দিলাম, বড় বড় অ্যাড দিলাম, আর আমি চলে এলাম চেম্বার। এখন চেম্বারও করে না, এখন সব অনলাইনে, সব অনলাইন। তাদের যদি বলা হয় ফোন করে, ক্লায়েন্ট বলে যে দাদা কোথায় আছেন, বলে আমি কামাখ্যায় আছি বা আমি অমুক জায়গায় আছি, সে বাড়িতে বসে আছে, কিন্তু সে কিন্তু বলছে কামাখ্যায় বসে আছি, বা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে একটা মা তারার মূর্তি, একদমই তাই, বসিয়ে দিয়ে একটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু সে কাজের কাজ কিন্তু তারা পারছেন না। আমাকে একটা জিনিস বলুন মহারাজ, যে সেটা হচ্ছে আপনাকেই জিজ্ঞাসা করছি, এই যে এত শক্ত সাধনা, এর জন্য জীবনে স্যাক্রিফাইস কি করতে হয়েছে? অনেক কিছু স্যাক্রিফাইস করছে। মেন হচ্ছে সময়, প্রচুর আমাকে সময় দিতে হয়, এবং এখনও আমাকে সময় দিতে দিয়ে যেতে হচ্ছে। সাংসারিক জীবনের একটা সমস্যা তো আছে, একটা যে সময় আমি যদি 5-6 ঘন্টা প্রতিদিন একটা আমি পুজো পাঠের মাধ্যমে কাটিয়ে দিই, তাহলে সাংসারিক জীবনে একটা সমস্যা আছে। আমার স্ত্রী আছে, তাকে সময় দিতে পারি না, যার জন্য আমাকে তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাকে মানুষের উপকারের জন্য আমাকে অনেকটা সময় এটা ব্যাহত হচ্ছে। আচ্ছা, এই যে আপনারা এই যে মানুষের উপকার করেন, মানুষদের নেগেটিভ এনার্জিটা সরিয়ে দেন, এর জন্য আপনাদের উপর কোনো সময় নেগেটিভ প্রভাব পড়ে? অবশ্যই ব্যাকফায়ার অবশ্যই আসে। কি রকম যদি একটু বলেন? দেখুন, অনেক সময় মনে করুন কোনো কাউকে, অনেক সময় শত্রু দমনের ক্ষেত্রে অনেক সময় যে ক্লায়েন্ট আছে অনেক সময় সত্যি বলে না, মিথ্যা কথা বলে, দেখা যাবে, ঠিক আছে? অনেক সময় বুঝতে পারি, কিন্তু সবসময় তো বোঝা যায় না। কিছু ক্ষেত্রে দেখা যায় সে ক্লায়েন্ট মিথ্যা কথা বলছে, তার কাজটা আমি করে দিলাম, শত্রুকে হয়তো আমি দমন করে দিলাম, ঠিক আছে? তার কারণে সেই শত্রুটা তার কোনো দোষই করেনি বা তার কোনো ভুলই করেনি, তার কোনো ভুল নাই, যে ক্লায়েন্ট আমার কাছে তার ভুল, ঠিক আছে? সেক্ষেত্রে কেউ যে ক্লায়েন্টটা তারও ক্ষতি তো হবেই, আচ্ছা, আমারও কিন্তু কিছু হলো ব্যাকফায়ার আসবে, ঠিক আছে? আমি কেন একটা অসহায় বা একটা অজানা মানুষে আমার কোনো দোষ করেনি, বা সে কোনো দোষই নয়, সে মানুষ সত্যিকারের ভালো মানুষ, কিন্তু তার আমি কিছু হলো ছোটোখাটো হলো কিছু একটা ক্ষতিগত আমার তরফ থেকে হয়ে গেল, তার তো একটা ব্যাকফায়ার তো আসবেই, ঠিক আছে? তার পিছনে আমারও ক্ষতি হয় অনেক সময়, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে কোনো কাজ করতে শরীর খারাপ হয়ে যায়, এটা কিন্তু অনেকবার ঘটনা ঘটেছে আমার সাথে। কাজ করতে করতে সেন্সলেস হয়ে গেছে, এরকম অনেকবারই হয়েছে। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আপনি যে অবশ্যই একদম অ্যাকচুয়ালি হচ্ছে, যেমন আমি যে বলেন বামাচার, তো বামাচার আর তারপরে স্টেপে বিরাচার, তো বিরাচারটাই হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করা। আচ্ছা, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করলে কিছু তো প্রকৃতি আমাকে ফিরিয়ে দেবেই, ঠিক আছে? তো আমাকে তো কিছু তো ক্ষতি আমারও করবে, ঠিক আছে? কেন আমি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এটা আমি কাজটা করছি। মনে করুন একটা স্বামী স্ত্রী এলো, বা একটা স্ত্রী এলো, তার স্বামী অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছে, সে আমার কাছে এলো, বল দাদা বা গুরুজি আমার স্বামী অন্য কাছে চলে গেছে, এটা হচ্ছে তার কপালে লেখা আছে যে স্বামীর বিয়োগ হবে বা স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হবে, তার কপালে লেখা আছে। কিন্তু আমি যখন কাজটা নিলাম, যে স্বামী দেখলাম অন্য কোনো মহিলার সম্পর্কে জড়িয়ে গেছে, তার একটা বিচ্ছেদ ক্রিয়া করি, একটা বশীকরণ ক্রিয়া করলাম, কাজটা হয়েও গেল। এটা প্রকৃতির বিরুদ্ধে, প্রকৃতি চাইনি, প্রকৃতি চেয়েছিল এদের দুজনে বিচ্ছেদ হয়ে যাওয়া, সেটা যারও হোক ফল্ট হোক, সে বইয়ের আপনার যে মেয়েটি তার ফল্ট হতে পারে, স্বামীরও ফল্ট হতে পারে, ওদের জীবনে কিন্তু সংসার লেখা ছিল না, একসঙ্গে থাকা লেখা ছিল না, তাও কিন্তু তাদের বিচ্ছেদটা হয়ে গেছিল, কিন্তু আপনি সেটা আটকে দিলেন। একদম আটকে দিলাম, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমি কাজ করে সেটা আটকে দিলাম। এটা কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো ঠিক না, কিন্তু আমাদের কাজটাই হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করা। এর নামই হচ্ছে বিরাচার, বীরের মতো তন্ত্রকে ইউজ করা, তন্ত্রকে ভালো মানুষের কাজে লাগানো, এটা মেন কথা। আচ্ছা মহারাজজি, একটা জিনিস জিজ্ঞাসা করবো, যদিও খুব বিতর্কিত প্রশ্ন এটা, সেটা হচ্ছে আমরা বহু ক্ষেত্রে কিন্তু ট্রেনে বাসে যখন চাপি আমরা দেখি 3 মিনিটে বশীকরণ, একদিনে বশীকরণ, এগুলো কি সম্ভব? কখনোই সম্ভব নয়। 3 মিনিটের খাবার হজম হয় না, 3 মিনিটের মানুষ বশীকরণ কি করে হবে বলুন আপনি, ঠিক আছে? এটা একটা জাস্ট চমকদার একটা পোস্টার বা চমকদার বিজ্ঞাপন বলতে পারেন। কখনো কোনো মানুষ 3 মিনিটে, 3 ঘন্টায়, 3 দিনে
কখনোই বশীকরণের কাজ করতে পারে না বা হয় না। আপনি দাবি কি করেন, আপনি কতক্ষণে করেন? দেখুন, আমার মিনিমাম 7 দিন থেকে আমার এফেক্ট শুরু হয়। আমার কাজ করার পর থেকে প্রত্যেক ক্লায়েন্টকেই কিন্তু সেম কথা বলি। আমার যদি ক্লায়েন্ট আমার ভিডিও দেখে বা তারাও বুঝবে যে আমি প্রত্যেক ক্লায়েন্টকে বলি আমার 7 দিন পর থেকে এফেক্ট শুরু হয় মানুষের ব্রেনের মধ্যে, হঠাৎ করে হয় না। এটা আমার মানে কোনো কি বলবো, এটা আমি জাদুবিদ্যা নয় যে আমি জাদু করলাম, হুস করে আমার বসে চলে এলো। তাহলে তো আমি প্রত্যেককে বসে করে নিয়ে আমি ব্যাংকে দিয়ে ব্যাংকের ম্যানেজারকে বসে করে টাকা কোটি কোটি টাকা নিয়ে চলে যেতাম। তাহলে তো এটা তো অনেক কিছু, এটা কখনো হয় না। এটা মিনিমাম 7 দিন থেকে এফেক্ট শুরু হয়, 21 দিন, কিছু কিছু ক্ষেত্রে 31 দিন, কিছু কিছু ক্ষেত্রে 45 দিন পর্যন্ত লাগতে পারে যদি কোনো গ্রহের পজিশন থাকে। মনে করুন আমি যার উপর তন্ত্রক্রিয়া করছি তার এখন এমন কোনো গ্রহের দশা চলছে, শনি বা মঙ্গল তার পাওয়ারফুল, সেক্ষেত্রে কিন্তু তার গায়ে যে তন্ত্রক্রিয়াটা লাগবে সেটা কিন্তু সময় লাগবে। সেটা কিছু কিছু ক্ষেত্রে 45 দিন হতে পারে, কিছু ক্ষেত্রে 60 দিনও হয়েছে আমার কাছে কাজের রেকর্ড আছে, এবং 3 মাসও হয়েছে কাজের রেকর্ড এমনও আছে। সে ক্লায়েন্টটা ভুলে গেছে কাজ করিয়ে, সে বাচ্চারা মানে দুঃখ পেয়ে মনে যে আমার 21 দিন হয়ে গেল কাজটা হয়নি, গুরুজি হয়নি। সে আমাকে 2বার ফোন করেছে, বললাম যে একটু ওয়েট করুন, সে আসলে ভুলেই গেল, সে ভুলও বুঝলো এবং সে ভুলেও গেল। 90 দিন পর ফোন করে বলছে গুরুজি আমার কাজটা হয়ে গেছে, আমার স্বামী ফিরে এসেছে, আমি খুশি। আমি বললাম দেখুন এটা হচ্ছে গ্রহের পজিশনের জন্য হয় অনেক সময়। আমি বললাম আপনি খুশি তো তিনি খুবই খুশি। এবং এটা আমার সব থেকে খুশি কি জানেন, যখন একটা কাজ হয়ে যায়, এটা আমার একটা ভীষণ পাওনা। মানে যখন মানুষ ফোন করে হাসি খুশি মনে ফোন করে যে গুরুজি আমার কাজটা হয়ে গেছে, বা আমি চাকরি পেয়ে গেছি, বা গুরুজি আমার স্বামী ফিরে এসছে, বা আমার আরও সমস্যা ছিল বাড়িতে যেগুলো সলভ হয়ে গেছে, এগুলো কিন্তু আমার তখন সব থেকে বেশি বড় পাওনা। এর থেকে পাওনা কিছু নেই। এটা তখন সত্যি একদম মানুষের হাসির যে একটা ফোন করে হেসে যে কথা বলে, এটা আমার সবথেকে বড় পাওনা। এর থেকে বড় পাওনা আমার মনে হয় না পৃথিবীতে কিছু আছে, টাকা পয়সা কেনা যায় না। এবং আপনি তো সত্যি বশীকরণের ক্ষেত্রে স্বনামধন্য মানুষ একজন, এবং আপনি তো এইরকম ফোন নিশ্চয়ই সবসময়ই পান ভক্তদের কাছ থেকে যে তারা উপকার পেয়েছে। আমাকে একটা জিনিস বলুন, আপনি ধুরন্ধর দেখেছেন? অবশ্যই। তো কেউ যদি চায় যে রণবীর সিংকে আমি বশীভূত করতে চাইছি, সেটা সম্ভব? কখনোই সম্ভব নয়। বশীকরণ জিনিসটা ভালো করে বুঝতে হবে। বশীকরণ এমন একটা জিনিস, কারোর সঙ্গে কারোর সম্পর্ক না থাকলে কখনোই হবে না। কি রকম সম্পর্ক? মানে ধরুন কি আপনার মনে করেন স্বামী স্ত্রীর সম্পর্ক, কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক ছিল, এখন তারা আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে হতে পারে। মনে করুন কোনো হচ্ছে বাবা ছেলে, অনেক সময় ছেলে বাবাকেও বশীকরণ করতে আসে, সম্পত্তি দেখা যায় অন্য ভাইকে দিয়ে দিচ্ছে, তখন ছেলে বাবা বশীকরণ করে সম্পত্তি বলে, তার উদ্দেশ্য খারাপ না, সে বলে সম্পত্তি সমান সমান ভাগ করা হোক। তো বাবা ছেলেকে বশীকরণ করতেই পারে, তার একটা রক্ত সম্পর্ক থাকে, সেক্ষেত্রে বশীকরণ হয়। ঠিক আছে, এইগুলো এরকম বশীকরণ থাকতে গেলে অবশ্যই কোনো একটা সম্পর্ক থাকতেই হবে, নাহলে কিন্তু কখনোই বশীকরণ হয় না, হবে না। মনে করুন আপনার ইচ্ছা হলো, আপনার পাশের বাড়ি একটা মেয়ে রোজ একটা হেঁটে হেঁটে যায়, সুন্দরী মেয়ে একটা, আপনি দেখলেন রোজ, আপনার দেখে ইচ্ছাই হলো যে ওকে আমি বশীকরণ করে বিয়ে করবো। বা আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, ঠিক আছে, মনে পড়ে গেল কথাটা, তো ফোন করে বলছে দাদা এরকম আমার পাশের বাড়ি পাশে দিয়ে একটা মেয়ে রোজ হেঁটে হেঁটে যায়, এরকম মেয়েটি কী করে, বলছে বড় কোম্পানিতে জব করে, ঠিক আছে, এবং বড় লোকের মেয়ে, আমাকে একটু দাদা যত টাকায় খরচ হচ্ছে আমাকে একটু দাদা বশীকরণ করে দিন, ঠিক আছে। আমি বললাম এইসব ফোন আপনি করবেন না, আর আপনি টাকা যেখানে খুঁজে দেন, আমার কোনো দরকার নেই, আপনি যেখানে খুশি যান, কিন্তু কাজ আপনার হবে না, এরকম বশীকরণ কখনো হয় না। কিন্তু গুরুজি প্রেম তো অন্ধ, আর এইরকম পাগল প্রেমীও অনেক আছে। অবশ্যই অনেক। সত্যি যদি কারোর কাউকে যদি সত্যি ভালো লাগে, কোনোভাবেই কি এর কোনো রাস্তা নেই? হ্যাঁ, একটা আছে রাস্তা, সেটা হচ্ছে আকর্ষণ ক্রিয়া। একটা আকর্ষণ ক্রিয়া করতে হতে পারে বা করা হয়, সেটা কিন্তু কমসে কম কথা বলতে হয়, মানে সাথে কথা বলার সম্পর্ক একটা থাকে, একটা অফিসার কলিগ, তার সঙ্গে একটা কথা হয়, ভালো লাগে, তার কথাবার্তা হয়, কিন্তু সে কখনো মুখ ফুটে বলতে পারে না তাকে ভালোবাসে, ঠিক আছে। সে বুঝতে পারে যে মেয়েটি ভালোবাসে, কিন্তু মেয়েটিও বলতে পারে না, ছেলেটিও বলতে পারে না, সেক্ষেত্রে একটা ক্রিয়া করা হয়, সেটা আকর্ষণ ক্রিয়া বলে, ঠিক আছে। আকর্ষণ ক্রিয়া করলে কিন্তু তার প্রতি মেয়েটি একটা আকর্ষণ অনুভব করে। এই নয় যে আকর্ষণ ক্রিয়া করলাম সঙ্গে সঙ্গে সে আমাকে জড়িয়ে ধরলো এসে, এমন কখনো কিন্তু হবে না। তার যখন সে সামনে যখন যাবে, দাঁড়াবে, তার মধ্যে একটা আকর্ষণ একটা অনুভব করবে মেয়েটি। মনে করুন তাকে একটা কবচ দেওয়া হলো, আমি তাকে কবচ দিলাম, আপনি মনে করুন একটা কলিগকে ভালোবাসেন বা ভালো লাগে, তো আপনাকে একটা কবচ দেওয়া হলো, সেই কবচটা আপনার সঙ্গে রয়েছে সবসময়, যতক্ষণ থাকবে সেই মেয়েটি আপনার মধ্যে একটা আকর্ষণ অনুভব করবে, ঠিক আছে। সে আপনার কাছে চেষ্টা করবে আসার, কথাবার্তা এবে। আপনার যদি মন শুদ্ধ থাকে, মনের মধ্যে যদি কোনো পাপ না থাকে, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে, এবং পরবর্তীকালে এটা প্রেমের সম্পর্ক পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মেন কথা, এটা সম্ভব। আচ্ছা, এবার এই বিষয়ে আপনার কাছ থেকে যদি একটু টোটকা চাই, নিজের আকর্ষণ কিভাবে বাড়ানো যায়, এর কি কোনো? দেখুন, এটা একটা কিছু তন্ত্র মন্ত্র আছে, ঠিক আছে। আর একটা মেন হচ্ছে আকর্ষণ বাড়ানো, অনেক ধরনের আকর্ষণ বাড়া যায়। বড় বড় বিজনেসম্যান আমাদের কাছে আসে,
যে বশীকরণ তিলক পাওয়া যায়, ঠিক আছে? এই যে আমার কাছে আছে অলরেডি, দেখাবো, এটা আচ্ছা। পরেও আছে, ঠিক আছে? একটু দেখান না হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের আপনার সিঁদুর থাকে, এর মধ্যে দেখতে কাম সিঁদুর আছে, ঠিক আছে? আচ্ছা গোরচনা আছে, সবথেকে গোরচনা তন্ত্রের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। গোরচনা এমন একটা জিনিস যেটা গরুর মাথায় থাকে এবং সব গরুর মাথায় থাকে না। গোরচনাটা খুব একটা তন্ত্র সবাই জানে, যারা তান্ত্রিক সবাই জানে, গোরচনা সবাই চেনে, কিন্তু খুব রেয়ার জিনিস। রেয়ার জিনিস, অরিজিনাল গোরচনা পাওয়া খুব মুশকিল। সেই গোরচনা গুঁড়ো লাগে এর মধ্যে, সেটা বশীকরণ কবচও লাগে, সব ক্ষেত্রে কিন্তু গোরচনাটা আমাদের ইউজ হয়। গোরচনাটা খুব একটা মানে একটা যাকে বলে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা দ্রব্য, মানে তন্ত্রের দ্রব্য। এর মধ্যেও গোরচনা আছে, কামসিঁদুর আছে, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে সহদেবীর মূল আছে, আরও আছে কিছু অনেক, যেগুলো আমি সবার সামনে অন ক্যামেরায় বলতে পারবো না না। না, সেটা তো একদমই ঠিক আছে, দরকার নেই, এটা কিন্তু হচ্ছে- কিন্তু এটা কি সম্ভব আমার দর্শক বন্ধুদের জন্য, এই সিঁদুর যদি কেউ কিনতে চায় আপনার কাছ থেকে, হ্যাঁ, হ্যাঁ, তারা কি পেতে পারে? অবশ্যই পেতে পারে, আমি বানিয়ে দেবো, তার নাম গোত্র অবশ্যই লাগবে এবং তার ফটো লাগবে। এটা আচ্ছা, মানে এটা সবার জন্য এক সিঁদুর না না নয়? না না, একশো না, প্রত্যেকটা মন্ত্র জপ করে, তার নামের মন্ত্র জপ হবে, জপ করে সেই সিঁদুরকে আমার পাওয়ার দিতে হবে, জাগাতে জাগ্রত হবে, করতে হবে। একদম, না জাগালে কিন্তু হবে না। এবং তখন সে সিঁদুর যখন কপালে পড়ে যাবে, বিশেষ করে এগুলো যারা সেলসম্যানের কাজ করে, বড় বড় যারা বিজনেস মিটিং করে, বা মারোয়ারি গুজরাট যারা যারা দোকানদার আছে, তারা পড়লে কিন্তু খুব কাজ করে, তারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে যায় অলরেডি। তার কারণ হচ্ছে মানে তারা যখন কাস্টমারের সাথে কথা বলে, তার কাস্টমারটা মোহিত হয়ে যায়, তার কথা শোনে, কনভিন্সিং পাওয়ারটা বেড়ে একদম যায়। একদম, তার কথা। আপনি মনে করেন সেলসম্যান, কোনো কারো বাড়িতে গেল, ডোরবেল টিপলে বেরিয়ে এলো, এই কে কে ভাই, বেরো বেরো বেরো, মানে তারই দিতে সমস্যা। কিন্তু এটা পড়ে থাকলে তাড়াবে না, কমসে কম তার কথা শুনবে, সে নেবেই বলছি না আমি, সে কিন্তু দাঁড়াবে, কথা শুনবে, তার কথার জালেতে ফাঁসবে, বা তার কথা তার মনের তার মুখের মধ্যে একটা মোহিত হয়ে যাবে, তার একটা এই সিঁদুরের একটা পাওয়ার আছে। এটা পড়লে কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করে এবং অনেক তান্ত্রিকরাও পড়ে, সেটা সবাই জানে, এটা আমরাও পড়ি। তার কারণ হচ্ছে ক্লায়েন্টকে ডিল করতে গেলে আমাদেরও পড়তে হয়, যাতে আমাদের কাস্টমার আমার কথা শুনে বোঝে, ঠিক আছে? এটার জন্যই আমাকে এটা ইউজ করতে হয়, ঠিক আছে? এবং এটা খুব ভালো, ঠিক আছে? ভীষণ ভালো একটা তথ্য পেলাম আপনার কাছ থেকে। আচ্ছা, এবারে এবং দর্শক বন্ধুদের বলি, আপনাদের যাদের সত্যিই এই সিঁদুর দরকার, তারা কিন্তু অবশ্যই এই নাম্বার যে দেওয়া আছে আমাদের এই অনুষ্ঠানে, তাতে যোগাযোগ করুন, করলে আপনারাও এই সিঁদুর পেয়ে যাবেন। আচ্ছা গুরুজি, আমাকে আরেকটা জিনিস বলুন, এই যে আপনি ধরুন কারোর একটা কাজ করলেন, অর্থাৎ বশীকরণের কাজ করলেন, এটা লংজিভিটি কতদিন? লংজিভিটি বই সারা জীবন থাকে, এটা কোনো মানে চিহ্ন হয় না। এবার মনে করুন কোনো স্বামী, তার স্ত্রী চলে গেছে, অন্য কারো চলে গেছে, এরকম প্রচুর ক্লায়েন্ট আছে এখন ইদানিং ফেসবুকের যুগে, প্রতিটা মেয়ে কারো না কারোর সাথে প্রেম করছে, পালিয়ে যাচ্ছে, এটা প্রচুর, মানে আমার দিনে 50 খানা ফোন আসে এরকম, যে গুরুজি আমার বউ চলে গেছে। কি করে চলে গেছে? ফেসবুকে কারোর সঙ্গে আলাপ হয়েছে, পরিচয় হয়েছে, আসতে পালিয়ে গেছে। থানা পুলিশ এখন এগুলো আর কিছু দেখে না, বলে আপনার বউ পালিয়ে গেছে, আমরা কী করবো? অতএব আমাকে যেমন করে হোক আপনি ফিরিয়ে দিন, ঠিক আছে? তাকে বশীকরণের কাজ করা হলো, বিচ্ছেদ ক্রিয়া করা হলো, বশীকরণ ক্রিয়া করা হলো, তাকে ফিরিয়ে আনা হলো, ঠিক তো আছে? সেই ক্ষেত্রে কি, যেই ছেলেটির সঙ্গে চলে গেছে এই মহিলা, তো সেই ছেলেটিরও কি তথ্য আপনার দরকার? হ্যাঁ, কিছু কিছু তথ্য দিলে খুব ভালো হয়, তাহলে আমি বিচ্ছেদ ক্রিয়াটা করতে পারি। আচ্ছা, বিচ্ছেদ ক্রিয়া না করলে বশীকরণ করতে খুব সমস্যা হয়। যদি কারোর সঙ্গে সে থেকে থাকে বা কারোর সাথে তার বিয়ে হয়ে যায়, পালিয়ে যাওয়া মানে সে কোথাও না কোথাও বিয়ে করে নিয়েছে, মন্দির টন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছে, মানে হতে পারে। তো তার তথ্য পেলে আমার ভালো হয়, তাহলে কাজ করতে আরও সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা। সেটা এবার মনে করুন তার স্ত্রী 1 মাস 1.5 মাস পর ফিরে এলো, আমার কাজ করলাম, ফিরে এলো, এবার দেখা গেল সব কিছু ঠিক চলছে, 3 মাস 4 মাস, সেই ছেলেটি রোজ তাকে মারধর করছে, তার স্ত্রীকে, মদ খেয়ে ঝামেলা করছে। আপনার মনে হয় সেই বশীকরণটা সারা জীবন টিকবে? ঠিক কথা। সেই বশীকরণ তখন কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা ভগবানও চায় না যে কোনো স্বামী তার স্ত্রীকে মারধর করুক, করুক, ঠিক আছে? তখন কিন্তু বশীকরণটা নষ্ট হয়ে যাবে, তখন সারা জীবনে যে বলছি লক্ষ্মী, আমি সারা জীবন গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে সারা জীবন আমার বশীকরণ থাকবে, এক্ষেত্রে কিন্তু থাকবে না। আপনারা আপনাকে নিজেকেও বদলাতে হবে। অবশ্যই নিজেকে বদলাতে হবে। অনেক বলে আমাকে, একজন এই জাস্ট সপ্তাহখানেক একটা ক্লায়েন্ট ফোন করে বলছে আমার বউ চলে গেছে এরকম, গুরুজি ফিরে দিই। আমি কি করেছিলাম সত্যি করে বলুন? বলছে আমি একটু মদ খেয়ে একটু মারধর করি। আমি বলছি আপনার লজ্জা করে না আপনার বলতে? আপনি মদ খেয়ে মারধর করেন আপনার ওয়াইফকে, আর আপনার ওয়াইফ কেন আপনার সাথে সংসার করবে, কেন থাকবে? সে সুখে আছে কারোর সাথে। না গুরুজি আমি আর খাবো না, আমি দিব্যি কাটছি, প্রতিজ্ঞা করছি। আমি দেখুন মাতাল্লাহ খুব একটা বদলায় না, ঠিক আছে? কিন্তু মনে করবেন না অতএব আমি আপনার কাজ করবো না, ঠিক আছে? আগে আপনি নিজেকে বদলান। 3 মাস পর যদি আপনি 3 মাস মদ খেয়ে না থাকতে পারেন, আমাকে ফোন করবেন, আপনাকে কিন্তু আমি কাজ করে দেবো। কিন্তু যে কালির দিব্যি দেবেন, দিব্যি দিয়ে কাজ করবো। মিথ্যা কথা বললে কিন্তু আপনার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। সে আর ফোন করেনি, তখন সে মদও তার মানে ছাড়তে সে পারেনি। ছাড়েনি, সে বদলায়নি। তাহলে এইসব কাজ আমি করি না, ধরিও না। আচ্ছা গুরুজি, আপনাদের কাছে তো এরকম বহু ইনসিডেন্ট, বহু ঘটনা আসে, তো এরকম কোনো একটা রিসেন্ট ইনসিডেন্ট ঘটনা যদি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেন।
নাম না বলে আর কি। দেখুন, একটা এসেছিল হচ্ছে বান মারা কেস, ঠিক আছে, খুবই এটা আমার একটা বাজে অভিজ্ঞতা, ঠিক আছে। তো ছেলে আর বউ এসেছিলো, আমার শিয়ালদা চেম্বারে এসেছিলো, ছেলে আর ছেলের বউ নিজের মাকে বান মারতে এসছে, মানে খুবই খারাপ একটা জিনিস। তো আমি ওনাকে বললাম যে কারণটা কি, আমি তো ফার্স্ট শুনবো, এটাই আমার হচ্ছে ফার্স্ট, আমার যেটা ক্লায়েন্টের কথা শুনি ফার্স্টে আমি, তারপর বলবো। আমি বলছি আপনি যে এই যে কাজটি করতে এসছেন, মাকে বান মারছেন, এটা কি নিজের মা? বলে হ্যাঁ আমার নিজের মা, আমার গর্ভধারিণী মা। আমি বললাম কেন, কারণটা কি? বলছে আমার মা সম্পত্তি যে আছে সেগুলো মনে হয় তাদের ভাইয়ের নামে লিখে দিতে পারে। আমি যে আপনি ছেলে মেয়ে কটা আপনার? বলছি আমি একটাই ছেলে। তো আপনার কেন মনে হচ্ছে যে সম্পত্তি ভাইয়ের মানে মামার নামে লিখে দিতে পারে, এরকম কেন মনে হচ্ছে? বলছে না আমি আলোচনা করে শুনেছি, এবং তার বউ সম্পূর্ণ কন্টিনিউ তাকে ইন্ধন যোগাচ্ছে, ঠিক আছে। তার বউ ভুল বোঝাচ্ছে তাকে, তার বউকে নাকি তার মা কোনো তন্ত্রক্রিয়া করছে, কিন্তু যেটুকু বুঝতে পারছি পুরোটাই মিথ্যা বলছে, ঠিক আছে। তো এরকম একটা কাহিনী আমি বললাম কি করে আপনাকে, মানে আমার মা কি কোনো টর্চার করে, মারধর করে, ফোন করে, কি করে? বলে না বাইরে থাকি যখন আমি লেট নাইট একটু কাজ করতে করতে ফিরি, ফোন করে বলে কোথায় আছিস বাবা, খেয়েছিস তুই, তাড়াতাড়ি আয়, ফিরে আয়। এইসব আমার এইগুলো পছন্দ না একদম। আমি কি এটা তো আপনাকে ভালোবাসে বলে বলছে, আর এটা আমার মা আমাকে এরকম ভাবে এত ইয়ে করে না যে কোথায় আছিস তাড়াতাড়ি ফিরে মা আয়। চাইবে না যে সন্তান তো মা ঘরে তো ফিরুক। চাইবে সন্তান তাদের ফিরে আসুক ঘরে, বা কোথায় আছিস কি করছিস, মায়ের একটা টেনশন থাকে। জীবনে পৃথিবীর সব থেকে যদি কেউ কাউকে ভালোবাসে, এটা হচ্ছে সন্তান তার মাকে বেশি ভালোবাসে, বা মা তার সন্তানকে বেশি ভালোবাসে। আপনি কি বলছেন, ঠিক আছে? সে সত্যি রেগে গেছে, আপনি করবেন কি বলুন, আমি কত টাকা লাগে বলুন, আমি 1 লাখ 2 লাখ কোনো ব্যাপার নয়, আমি আপনাকে দেবো, কিন্তু কাজটা আপনাকে বান মারতে হবে, মারতে হবে, বান মেরে, এবং পর্যন্ত আমি এটা উচ্চারণ করছি না, ঠিক আছে। তা এটা পুরোপুরি এটা দর্শকদের জানাও হ্যাঁ, উচিত, মানে পুরো এটা কত নিকেশ কুলাঙ্গার করে দিতে সন্তান হবে, হতে পারে। পুরো নিকেশ করে দিতে হবে আমার মাকে, ঠিক আছে। এবং বৌমা তো কন্টিনিউ বলছে আমাকে করছে, আপনি করে দিন গুরুজি, টাকা চিন্তা করবেন না আপনি, 2 লাখ 5 লাখ কোনো ব্যাপার না আমাদের কাছে, ঠিক আছে। কেন কোটি টাকা সম্পত্তি ওনার মায়ের নামে আছে, তো সম্পত্তি যদি ওনার হাতছাড়া হয়ে যায় এটুকু ভয়। আর দেখুন আপনি পুরো ভুল ভাবছেন, সম্পত্তি আপনি পাবেন। না 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 বিশ্বাস নেই আমার, এরকম সম্পত্তি ভাইদের নামে লিখে দেবে, আমি শুনেছি। আমি যদি লিখে দেয় বলে শুনেছেন, সেটা হচ্ছে আপনার ফল্ট। নিশ্চয়ই আপনি কোনো খারাপ ব্যবহার করছেন মায়ের সাথে, তাই জন্যই আপনার মা কিন্তু আপনার প্রতি বিরক্ত। আপনি এক কাজ করুন না, বশীকরণ করিয়ে নিন একটা, বশীকরণ করলে আপনার মা আপনার বসে থাকবে, সম্পত্তি হবে না। বশীকরণ করবো না, একদম আমাকে মাকে বান মারতে হবে। আমি বললাম নমস্কার, আপনি আসুন, ভালো থাকবেন, আমার 2 লাখ 5 লাখ কোনো প্রয়োজন নেই। এই যে ওর মানে ওনার স্ত্রী, সে যে বলছে যে আমার উপরে নিশ্চয়ই কিছু তন্ত্রক্রিয়া করছে, আদৌ আপনার দেখে সে মানে না না না, সিম্পটম মনে হয়েছিল? কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয়নি। এবং আমি মহিলার ফটো আমি দেখতে চাইলাম, যে ফটো দেখান আপনি, উনি একদম নিষ্পাপ মহিলা, ঠিক আছে। একটা ফটো আমরা দেখুন, আমরা তো ফেস রিডিং জানি, আমরা লোকের ফেস দেখে বলে দেবো সে কেমন ব্যক্তি, এটা সবাই জানে। একটা এটা শাস্ত্র একটা আছে, ফেস রিডিং করে জানা যায়, সেটাও আমার করা আছে। তো ফেস দেখে মানুষের বোঝা যায় যে কেমন ব্যক্তি। ওনাকে দেখলাম ফটো দেখে, উনি নিষ্পাপ এক মহিলা, যেন ঘরোয়া যেন মহিলা হয়। তিনি তন্ত্র মন্ত্র দূরের কথা বাইরেকার জগতই বোঝেন না, মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসবও তিনি বোঝেন বলে আমার মনে হয়নি। তো ভাবুন এবার এইসব যেরকম ক্লায়েন্ট আমার কাছে আসে, ঠিক আছে, তো এইগুলো আমার সেদিন খুব মনে খারাপও লাগছিল। আমি আমার মাকে সব থেকে ভালোবাসি, আমি আমার মাকে, ঠিক আছে। তো প্রত্যেক ছেলে, আমি বলছি না আপনি ভালো, সবাই ভালোবাসে এখানে, প্রত্যেক মাকে ভালোবাসে, এটা সাধারণ বিষয়। তো সেই ছেলে কি করে মাকে বান মারতে পারে বা এরকম, এটা একটা খুব খারাপ একটা বিষয়। এসেছিল আমার কাছে, আমি ফিরিয়ে দিয়েছি, আমি করিনি কাজটা। মানে আপনার কাছে যেরকম যে প্রস্তাব নিয়ে আসুক না কেন, আগে আপনি নিজে বিশ্লেষণ করেন। অবশ্যই আমি দেখবো না যে কাজটা ভুল কি ঠিক। আমি বললাম কিছু কিছু ক্ষেত্রে তো এমন মিথ্যা মানে বলে, অনেক সময় ধরতে পারেন। বললাম একটু বললাম যেটা ব্যাকফায়ার খেয়েছিলাম আমি, একটা সমস্যা হয়েছিল আমার। অনেক সময় কি অনেকে মিথ্যা কথা বলে এসে, অনেক সময় ধরা যায় না, ঠিক আছে। সব তো আমি একদম ভগবান নই যে আমি প্রতিটা মিথ্যা কথাই ধরে ফেলবো, হয় না। অনেক সময় হয়তো কিছু কিছু ভুল সবার থেকেই হয়, আমার থেকেও হয়ে যায় ভুল। কিছু ভুল হলে আমাকেও সেই পাপের ভাগিদার হতে হয়, ঠিক আছে। এটা আমি সবসময় মা কালী ও মা তারাকে বলি যে আমাকে যেন আমি সঠিক আমার দৃষ্টি দাও, যাতে আমি বুঝতে পারি যে কে ঠিক বলছে কি মিথ্যা বলছে, ঠিক আছে। কিন্তু গুরুজি আমাকে একটা জিনিস বললেন, সেটা হচ্ছে আপনি তো নয় কাজটা করলেন না, কিন্তু এই সন্তান তো গিয়ে কারোর না কারোর কাছ থেকে কাজটা করাবেই, কেউ না কেউ করবে, টাকার লোভে কেউ না কেউ করবেই, সেটা তো আমি অবশ্যই করব। তো এটার কর্মফল কি হবে? অবশ্যই কর্মফল সেই ছেলেকে ভুগতে হবে, এবং যে করছে কাজটা তাকেও ভুগতেই হবে। কর্মফল কখনো বৃথা যায় না, ঠিক আছে। এই জন্ম হলেও ভুগতে হবে, পরজন্ম হলেও ভুগতে হবেই হবে। আপনি যদি ভুল করেন বা আমি যদি ভুল করি, সেই ভুলের আমাকে মাসুল গুনতেই হবে, ঠিক আছে। আমি জানি সে অন্য কারো কাছে যাবে, এটা 100% কনফার্ম। অন্যজন কাজ করবে, এটাও আমি জানি, ঠিক আছে। হয়তো কাজ সাকসেস হয়ে যেতে পারে, ঠিক আছে, সেটাও হতে পারে, না হওয়ার কিছু না। তো এখানে তো আমি তো ওনাকে আটকাতে পারবো না, ঠিক আছে, বা আমার কোনো ক্ষমতা নেই আটকানোর। এটা এবার ওনার পাপের ফল ওনাকে ভোগ করতে হবে, পরিষ্কার কথা।
এর বাইরে কিছু না। আচ্ছা গুরুজি, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে বশীকরণের ক্ষেত্রে কি কিছু খাবার দ্রব্য দিতে হয়, মানে খাওয়াতে হয় তাকে? অবশ্যই খাওয়ালে বেশি কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে, কুইক কিরকম রেসপন্স জিনিস করে। খাওয়াতে হয়? বিভিন্ন ধরনের জিনিস আছে, আমরা জল আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাগজের মন্ত্র আছে, সেই মন্ত্র জলে ডুবিয়ে রাখলে সেই জলটা খাওয়ালেও কাজ করে। মিষ্টি আছে, ফুল আছে, ফুলকে খাওয়ানো যায় না, ফুল শোকানো যায় বা ফুলে কাছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছায়া বশীকরণ বলে একটা বশীকরণ আছে, আগেকার যুগে খুব প্রচলিত ছিল। ওনার ছায়াকে দেখে একটা মন্ত্র আছে প্রয়োগ করতে হয়, সেই ছায়া তাকে বলে ছায়া বশীকরণ, ঠিক আছে। সেই বশীকরণ প্রয়োগ করলেও কিন্তু খুব ভালো কাজ করে। আর সবথেকে বেস্ট কাজ করে খাওয়ালে সব থেকে বেস্ট, কেন ডাইরেক্ট এফেক্ট পড়ে এবং সময়টা কম লাগে। এগুলো 7 দিন 10 দিন 11 দিনের মধ্যে সাধারণত ফল পাওয়া যায়, কারণ তাকে ডাইরেক্ট খাওয়ানো হচ্ছে, ঠিক আছে। তো এটা কি মানে খাবার দ্রব্যের মধ্যে আপনারা কিছু মিশিয়ে দেন না মিশিয়ে না, মন্ত্র পড়ে তাকে আচ্ছা। মন্ত্র বলে পাওয়ার করতে হয়, ঠিক আছে। তাকে মানে মন্ত্র বলে মন্ত্র সিদ্ধি করে তা দিতে হয়। সে খাবার বলুন, কোল্ড ড্রিঙ্কস বলুন, জল বলুন, ঠিক আছে, ওটা আমাকে মানিয়ে, তার মধ্যে কোনো মেশানো থাকে না কিছু। তো সেই মিষ্টিটা যদি অন্য কেউ খেয়ে ফেলে, না না, তার নাম দিয়ে থাকে, তার নাম, তার গোত্র, তার দিয়ে থাকে। অন্য কেউ মনে করে এক প্যাকেট মিষ্টি আছে, তার নামই করা হয়, সে পরিবার সবাই খাওয়াচ্ছে, কিন্তু তার নামে সে যেটাই খাও তার উপরে সেই ক্রিয়াটা হবে, একদম অন্য কারোর উপর কোনো ক্রিয়া হবে না। এটা আমি প্রত্যেক ক্লায়েন্টকেও বলা হয় এক্ষেত্রে, ঠিক আছে। এই বশীকরণের ক্ষেত্রে কি কোনো যজ্ঞ বা কোনো হোম এইসব হবনের দরকার পড়ে নাকি আপনারা পুরো? দেখুন, অনেক সময় না বশীকরণের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হোম যজ্ঞ মারফতেও বশীকরণ করা হয়, যেগুলো ফটো দিয়ে যে কাজ করা হয়। আমি কেন কথাটা জিজ্ঞাসা করলাম সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি বা আমাদের এই অল্টারনেটিভ ভিউ চ্যানেলে বহু মানুষ বহু মহারাজের ইন্টারভিউ থাকে এবং সেটা দেখে বহু দর্শকরাও পরবর্তীকালে আমাদের ফোন করে জানান যে আমি ফোন করেছিলাম ওনাকে, কিন্তু গুরুজি তো আমার কাছ থেকে একটা বিরাট অ্যামাউন্ট চাইছে। তো সেইটা কেন? মানে আপনারা যদি মন্ত্রপাঠেই জিনিসটা করেন তাহলে তো দেখতে গেলে এটার জন্য কোনো খরচই হওয়া উচিত নয়। তো তাহলে এই বিরাট অ্যামাউন্ট বা এই অ্যামাউন্টগুলো আসে কেন? দেখুন, অ্যামাউন্ট বলতে এটা শিক্ষা, একটা দেখুন, ডক্টর যখন একটা অপারেশন করে, একটা 5 লাখ টাকা নিল, দেখা গেল তার খরচ হলো 25,000 টাকা। সে শিখেছে, সে বিদ্যাটা আয়ত্তে করে, তার পিছনে কত টাকা খরচ হয় বলুন তো? একটা ডাক্তারি পাস করতে গেলে কত টাকা খরচ হয়? এবং তার সময় আছে, তার জন্য সে টাকাটা নিয়ে হয়। প্লাস হোমযজ্ঞর ক্ষেত্রে, বিশেষ করে তারাপীঠে যখন আমরা হোমযজ্ঞ করি, সেখানকার জায়গার কিছু খরচ হয়, এবং হোমযজ্ঞর এখন জিনিসপত্র যা লাগে সেগুলো খরচ হয়, ঠিক আছে। এবং অনেক সময় একা হয় না, 2-3 জন তান্ত্রিক থাকে, তাদেরকেও কিছু দিতে হয়, তারা তো কেউ ফ্রিতে আসবে না, তাদেরও সংসার আছে। তো সেক্ষেত্রে অনেক সময় খরচ হয়। তো হোমযজ্ঞর মারফতে বশীকরণ করা হয়। আমরা সাধারণত পুতুল তন্ত্র যে ক্রিয়াগুলো করি পুতুলের দ্বারা, সেগুলো শ্মশানে বসেই করি, ঠিক আছে। এটা নিয়ে একটু যদি বিস্তারিত বলেন। দেখুন, পুতুল তন্ত্র হচ্ছে সব থেকে একটা পুরনো একটা বিদ্যা, একটা তন্ত্রবিদ্যার একটা পুরনো বিদ্যা। বশীকরণের ক্ষেত্রে পুতুল তন্ত্র দিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ হয়, খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। কেন? পুতুল যে বানানো হয়, সেই ব্যক্তিকে বশীকরণ করা হবে, সেই ব্যক্তির বস্ত্র, চুল এগুলো থাকে, তো সেইগুলো দিয়েই সেই পুতুলকে বানানো হয়। ময়দা কিংবা মোম দিয়ে সব দিয়ে পুতুল বা কাপড়েরও পুতুল তৈরি হয়। আমরা যখন ময়দার পুতুল তৈরি করি বা আটার পুতুল যখন তৈরি করি, তার মধ্যে আমাদের অনেক কিছু জিনিস মেশানো থাকে, যেমন লঙ্কার দানা থাকে, ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের মানে মরার যে মরার কাঠের ছাই হয়, সেই ছাই থাকে। তো এগুলো দিয়ে এটা পুতুল তৈরি করা হয়, প্লাস ওর কাপড় চুল দিয়ে তার এটাকে ডাইরেক্ট তার মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মানে তাকে করা হচ্ছে কাজটা, সে তাই পুতুলের মধ্যে চলে আসে, মানে সেই ব্যক্তিরই রেপ্লিকা তৈরি করা একদম রেপ্লিকা সেই পুতুলের মধ্যে চলে আসে। মানে সেই পুতুলকে আমরা যখন মন্ত্র বলে তাকে জাগরণ করি, মানে তাকে জাগাই, তো সেই জাগালে তার কাজটা বেশি এফেক্টেড হয়। সবথেকে বড় কথা, সেই পুতুলের যে কাজটা করা হচ্ছে সেই ব্যক্তি বিদেশে থাকে, মানে ইন্ডিয়ার বাইরে যে কোনো স্থানে থাকলেও সে কিন্তু এফেক্টেড হবেই হবে। এটা একটা পুতুল তন্ত্রের খুব ভালো একটা দিক। আচ্ছা গুরুজি, একটা জিনিস বলুন যে এই আমরা অনেক সময় দেখে থাকি বা সিনেমাতেও দেখে থাকি আর কি, যে এইরকম পুতুল বানিয়ে তার মধ্যে পেরেক পুচ্ছে এবং সেই ব্যক্তিরও সত্যি বুকের মধ্যে ব্যথা হচ্ছে, এগুলো কি বাস্তব? হ্যাঁ, বাস্তব। এগুলো বললাম না, ওই ব্যক্তির সম্পূর্ণ একটা প্রতিরূপ তৈরি করা হয় পুতুলের মাধ্যমে। পুতুলকে যা ক্ষতি করব সেটা ওখানেও হবে। এবং এগুলো কি বলুন তো, বান মারা অ্যাকচুয়ালি বলা হয়। তো বুঝতে পারছেন ব্যাপারটা, যারা বান মারা কাজ করে তারা এগুলো করে, পেরেক গাঁথে বা সজারু কাটা ইউজ করা হয়। সেক্ষেত্রে সজারু কাটা দেবেন ঢোকানো হয়, যে জায়গায় প্যাক করা হবে, যেখানে ঢোকানো সেখানে ক্ষতি হয়, মানে সেই ব্যক্তিরও ঠিক সেই জায়গাটাতেই সমস্যা, একদম সমস্যা হবে, এবং সে পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়বে, সে বিছানায় পড়বে, এবং তার পরবর্তীকালে আরও মানে বেশি বাড়াবাড়ি হতে পারে শরীর খারাপে দেখতে, ঠিক আছে। এগুলো বান মারা কেস বলে সাধারণত। তো এই হচ্ছে ব্যাপার। আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে কোন মানুষের ক্ষতি করবে সেটা তো সত্যি বোঝা সম্ভব না আজকের দুনিয়ায়, এত শত্রু বেড়ে যাচ্ছে। তবু নিজেকে যদি কেউ চায় যে আমি একটু প্রোটেক্ট করে রাখবো, যাতে এইরকম তন্ত্রক্রিয়া আমার উপর কম হয় বা এরকম বান মারা না হতে পারে, তার কি কোনো টোটকা আছে নিজেকে ঠিকঠাকভাবে শিল্ড করে রাখার জন্য? অবশ্যই, তার জন্য দেহবন্ধন কবচ আমরা দিই, ঠিক আছে। দেহবন্ধন কবচ পড়লে অনেক ক্লায়েন্ট আসে, তাদেরকে বান মারা হয়েছে, সেই বান কাটাতে হয়, বান কাটাই। আমি অনেক বান কাটানোর কাজ করেছি, এবং বান কাটানোর পর তো তার সে সম্পূর্ণ
মানে নিরাপদ নয়, কেন সেটা আবার করবে, হ্যাঁ। আবার করলে আবার ক্ষতি হবে, তাহলে তার দেহটাকে বন্ধন করতে হবে বা দেহটাকে তার হচ্ছে গার্ড করতে, প্রোটেক্ট Shield করতে হবে, সিল protect করতে হবে। সেই ক্ষেত্রে তাকে আমরা দেহবন্ধন কবচ দিই, কিছু মন্ত্র তাকে জপ করতে বলি, সেই মন্ত্র জপ করলেও একটা তার চারিপাশে একটা প্রোটেক্ট তৈরি হয়, বলয় তৈরি হয় অটোমেটিকলি। সে যদি যদি মনে করে কবচ আমি ইউজ করবো না, তো সেক্ষেত্রে মন্ত্র জপ করলেও কিন্তু একটা তার বলয় তৈরি। আমি কিন্তু দেখুন কোনো কবচ নেই আমার হাতে, কোনো কবচ নেই দেখুন, তাহলে আমার তো চারদিকে শত্রু, প্রচুর শত্রু, আমার তো ক্ষতি করতেই পারে। কিন্তু আপনার মন্ত্রের ঊর্জা একদম আছে। মন্ত্রে ঊর্জা আছে, মন্ত্রের সাহায্যে আমার একটা চারপাশে একটা বলয় তৈরি হয়ে আছে, সে চাইলেও কিন্তু ক্ষতি করতে পারবে না। এটাকেই বোধহয় অরা বলে, একদম পজিটিভ অরা ওরা যেটা। ওরা কেন বলতে অ্যাকচুয়ালি আমরা এটা অ্যাকচুয়ালি তো প্রাকৃতিক, তো প্রকৃতিকে সব কিছু আমরা প্রকৃতির মাধ্যমেই চলছি আমরা, ঠিক আছে। তো আমরা যদি প্রকৃতির যেমন নিচ্ছি, প্রকৃতিকে তুমি দিতেও হবে, ঠিক আছে। আমি যদি কিন্তু সাধনা করি, সাধনার ফল তো পাবো, কিছু পাবো একটা, এটা হচ্ছে সেই আমার সবসময় একটা প্রোটেকশন তৈরি হয়। যখন আমরা সাধারণত শ্মশানে কাজ করতে বসছি, দেখবেন একটা আমরা আসন শুদ্ধি করি 1 নম্বর, 2 নম্বর, 2 সাইড আমরা প্রত্যেকটা গায়েকে বন্ধন করে নিই, কারণ ওই সময় বিভিন্ন প্রেত থাকে শ্মশানের মধ্যে, বিভিন্ন ভৌতিক জিনিস হতে পারে, অনেক কিছু ক্ষতি হতে বা ব্যাকফায়ার হতে পারে, ঠিক আছে। তো ওই জন্য আমাদেরকে কিন্তু প্রোটেকশন নিয়েই কিন্তু বসতে হয়, প্রোটেকশন না নিয়ে বলতে কিন্তু আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সবসময়। ওকে, এবার গুরুজি একটা জিনিস ভীষণভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো, এটা আমাদের বহু দর্শক আমাদের কমেন্ট সেকশনেও লিখে জানান, আমাদের পার্সোনালি ফোন করে বলেন যে তাদের রানিং ব্যবসা হঠাৎ করে খারাপ চলছে বা প্রায় চলছেই না। তো এই রকম যদি হয়ে থাকে, এটাও কি কোনো একটা বান মারা বা কোনো কিছু নেগেটিভ ক্রিয়া? হ্যাঁ অবশ্যই, এটা অনেক ক্ষেত্রে অনেকের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। তার দোকানের সামনে এমন কিছু ফেলে দিয়ে গেছিল, সেটা সে বুঝতে পারেনি বা জানতে পারেনি। কি ধরনের জিনিস দেখলে সে বুঝবে? সাধারণত ফুল ফেলে যায়, বেল পাতা ফেলে যায়, ঠিক আছে, বা কোনো জন্তুর হাড় ফেলে যেতে পারে বা হাড় পুঁতে দিয়ে যায়, সেটা বোঝা মুশকিল। যদি দোকানের সামনে কোনো হাড় পুঁতে দিয়ে যায় মন্ত্র সিদ্ধ করে বা তার ক্ষতি করার চেষ্টা করে, তখন ব্যবসা বন্ধ হয়ে যায়, তার কাস্টমার আসবে না, কাস্টমার দূর থেকে পালিয়ে যাবে। এটা তখন তাকে কি বলুন তো, সেসব জায়গায় যেতে হবে, যে সেসব যে ক্রিয়া করে আছে সেগুলো বুঝতে হবে, গিয়ে এগুলো আপনি করেন তো? একদম অবশ্যই, ওগুলো গিয়ে বুঝতে হবে আমাকে যে কী কাজ করা হয়। যদি কোনো হাড় পোতা থাকে, সেই হাড়কে তুলতে হয়, বা যদি খুঁজে না পাওয়া যায়, সেখানে বিভিন্ন ধরনের আমাদের মন্ত্রসিদ্ধ জল আছে, ছিটিয়ে দিতে হয়, তো দোকানটা শুদ্ধ হয়ে গেল। কিছু কবচ আছে, সেই কবচ আপনার ক্যাশ বাক্সে দিয়ে রাখা হয়, কিছু কবচ ঝুলিয়ে দোকানের সামনে ঝুলিয়ে রাখা যায়, যাতে নজর না লাগে। অনেক সময় নজর লেগে যায়, কিছু করেনি, তার উল্টো দিকে একই দোকান, এখন সে এমনই নজর একটা পড়লে দোকানের উপর, দোকানের ব্যবসায় বন্ধ হয়ে গেল। অনেক ক্লায়েন্ট আছে কিন্তু কিছু করেনি, সে নজর দোষ যাকে বলে, দোকানে লেগে গেল, তার ব্যবসা ভালো হচ্ছে, লোকের ব্যবসা ভালো হচ্ছে, এই যে একটা তার কালো নজর লেগে গেল, তা ডাউন হয়ে যায়। তখন আমরা কি বিভিন্ন কবচ ঝুলিয়ে দিই সামনে, একদম দোকানের সামনে, বা কি যন্ত্র থাকে, কিছু যন্ত্রম থাকে, লেখা যন্ত্রম থাকে, সেগুলো বাঁধিয়ে দিই দোকানে রাখার জন্য। এগুলো আপনি তৈরি করেন? একদম তৈরি করে দিই, সেগুলো করলে আবার ব্যবসা বৃদ্ধি হয়। প্লাস হচ্ছে কি বলবো, যে মালিক তার জন্মছক যে থাকে, মানে ডেট অফ বার্থ থাকে, কেন আমি তো তান্ত্রিক পরে অ্যাস্ট্রোলজার আগে, তো আমরা আগে জন্মছকটা বিচার করে দেখে নিই যে ওনার এখন কোন গ্রহের দশা চলছে, তো সেই গ্রহটাকে যদি গার্ড করে দেওয়া যায় বা সেই গ্রহের দশার প্রবলেম থাকে, সেটা সলভ করলেও ব্যবসা উন্নতি হয়, ঠিক আছে। অনেক সময় দেখা যায় শনি 7.5 চলছে মনে করুন, সেই সময় তো আমরা 7.5 বছর তো প্রবলেম হবেই হবে, ঠিক আছে। 7.5 বছর মানে একটা পিক টাইমে তো একটা মানুষের একদম জীবন, তখন তার মানে মরণ বাঁচন লড়াই হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে তখন এটা সমস্যা। এবার শনি কি সবসময় তাকে খারাপ ফল দেয় না, সবসময় খারাপ ফল দেয় না, তার কর্ম যদি খারাপ থাকে তবেই কিন্তু শনি খারাপ ফল দেয়। তার যদি আগের কর্ম ভুল করে থাকে, তাকে ফল পেতেই হবে। তো সেক্ষেত্রে কি টোটকা দেওয়া হয় শনিকে শান্ত করার জন্য, শনিবার নিরামিষ খেতে বলা হয়, বা শনি মন্দিরে পুজো দিতে বলা হয়, কালো তিল, সর্ষের তেল এগুলো দান করতে বলা হয়, কালো পিঁপড়ে, কালো কাককে খাওয়াতে বলা হয়, এগুলো আমরা টোটকা দিই, এগুলো টোটকা, ঠিক আছে। প্লাস শনি যন্ত্রম দেওয়া হয়, যাতে তার শনি 7.5 সময় যাতে সমস্যা হবে, যেটা না আমি একবারে পুরোপুরি কাটিয়ে দেবো এমন নয়, আপনাকে যেই থাকুক তাকে পাপের ফল তো ভোগ করতেই হবে, কিছুটা কমিয়ে দেওয়া যায়, কিছুটা কম হয়, লাঘব হয়। মানে কি, যে তখন টোটকাগুলো যখন তো করছে, মানে সে কি, সেটা শিক্ষা পেয়ে যাবে, শনিদেব বুঝতে পারছে যে এরা শিক্ষা পেয়েছে, এ এখন আমার থেকে মুক্তি বদলাতে চাইছে, এ বদলাবে, তাহলে একটুখানি হলো আমি বদলে দিই বা একটু বদলানোর সুযোগ দিই, একটু ছাড় দিই যাকে বলে, ওই ছাড় দেওয়ার মধ্যে হয়, পুরোপুরি হয় না, কিন্তু সে কিছু রিলিফ পায়, কিছু মানে শান্তি পায়, এটা ব্যাপার। আচ্ছা গুরুজি, এবার একটা জিনিস একদম জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে প্যারানর্মাল ব্যাপার, অর্থাৎ আপনাদের তো নিশ্চয়ই ভূত বা অলৌকিক কিছু অবশ্যই সম্মুখীন করতেই হয় অবশ্যই বিভিন্ন জায়গায়, তো এই রকম কোনো কেস সম্বন্ধে যদি আমাদের একটু বলেন। দেখুন, একটা হচ্ছে যখন আমি বামাচার কমপ্লিট করে বীরাচারের যখন শুরু করছি, তো বীরাচার করতে গেলে 1 নম্বর হচ্ছে পঞ্চমুখ সাধনা করতে হয়, পঞ্চম মন্দির সাধনা করতে হয়, আর হচ্ছে সব সাধনা এখন বন্ধ হয়ে গেছে সবাই জানে, তো এখন চিতা সাধনা করতে হয়, চিতার মধ্যে বসে সাধনা করতে হয়।
তো আমি এরকম পাচ্ছিলাম কিছু সাধনা কিরম বলুন তো, মানে কোনো মরা পুড়িয়ে চলে যাবে, কাঠে পোড়াতে হবে যখন সব দিকে চুল্লি। তো গ্রামের দিকে কিছু কিছু শ্মশান এখনো কাঠে মরা পোড়ানো হয়। তো সেই যে যখন মরা পুড়ি চলে যায় দেখবেন তার কাঠের ছাই পড়ে থাকে, জল দিয়ে নিভিয়ে দেয়। আপনার এক্সপিরিয়েন্স আছে কি জানি না, আমি দেখেছি মানে জল দিয়ে কাঠটা পুড়িয়ে দিয়ে পর তার একটা অববয় তৈরি করে দেওয়া হয়, মানুষের আকৃতি তারা তৈরি করে দিয়ে, মানে ওই যে ভিজে মানে কাঠকয়লাগুলো থাকে সেগুলো দিয়ে একটা অববয় তৈরি করে দেয়। তৈরি করে দিয়ে তার মাথার কাছে একটা কলসি রেখে যায়, সেই কলসিটা কাটারি দিয়ে ফুটো করে চলে যায়, সেখান দিয়ে জল পড়ে এবং যে ফুটোটা করে, যে মুখে অগ্নি করে, সেই কিন্তু ফুটোটা করে চলে যায়। তার আত্মীয়রা কিন্তু পিছন দিকে তখন আর ঘুরে তাকায় না, তাকালে ক্ষতি যাওয়ার সম্ভাবনা থাকে, তারা তাকায় না, এটা শাস্ত্র বলছে, ঠিক আছে। তো ওই চলে যাওয়ার পর ওই যে স্থানটা, ওই স্থানে বসে শ্রী সাধনা করা যায়, প্রচুর পরিমাণে মন্ত্রর পাওয়ার বেড়ে যায়, কয়েক হাজার গুণ বেড়ে যায় এবং আমার মধ্যে একটা ঊর্জা তৈরি হয়। তো আমি আমার বাড়ি থেকে 1 ঘন্টা দূরে একটা শ্মশান আছে, সেখানে কাঠে পোড়ানো হয়, সেখানে যে ডোম আছে তাকে আমি ফোন নাম্বার দিয়ে এসেছিলাম যে ভাই আমি অনেকদিন চেষ্টা করছি এরকম সাধনা করবো, বাট পজিশন পাচ্ছিলাম না কোনো, কারণ পজিশন সাধনা হয় না। তো এবং রাতে দিয়ে দিনের বেলা করলেও হবে না, সেটা যদি কোনো মোড়া দিনের বেলা পড়ানো হলো তারপর কুকুর বিড়াল নষ্ট করে দেয় জিনিসটাকে, তাহলে সেটা সাধনা হবে না। আমাকে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই শুরু করতে, মানে চলে যাওয়ার পর শুরু করতে, মানে প্রায় চিতা গরমই থাকে, গরম হালকা গরম থাকে, ঠিক আছে, মানে এবার জলদি নিভানো হয়ে যায় সেখানে। এবার আমাকে ফোন নাম্বার তাকে দিয়েছে সেই ডোমকে, যে বলেছে এরকম যদি হয় যে 10:30 11টার মধ্যে কোনো মোড়া পুড়িয়ে চলে গেছে, তার সব সাজিয়ে মানে তার যে অববয় সাজিয়ে চলে গেছে, এরকম হলে আমাকে ফোন করবি, ঠিক আছে। তাকে একটুখানি খেতে দিতে থাকে, ঠিক আছে। সে হঠাৎ করে 10টার সময় ফোন করি, দাদা একটা এরকম হয়েছে, আপনি চলে আসুন, বাইক নিয়ে চলে আসুন। বাইক আছে, আমি তো এক্ষুনি আসছি, আমার যেসব সাধন মানে যেসব সরঞ্জাম আছে, ঠিক আছে, আসন টাসন হ্যান ত্যান, তো আমি গিয়ে দেখলাম ঠিক সাজানো আছে খুব সুন্দর করে। তো সাধারণত এগুলো মধ্যরাত্রিরে করা হয়, মানে 11টা 12টা বা 1টার পর সব মন্ত্র জপ করলে আরও ভালো তাড়াতাড়ি ফল পাওয়া যায়, রাত্রে যত সাধনা করবে। সাধনাটা যে শ্মশানটা কিন্তু খুব মানে নির্জন এবং মেন রোড থেকে অনেকটাই দূরে, মানে গ্রামও অনেক দূরে। আমি শ্মশানটার নাম আর বলছি না ক্যামেরার সামনে, ঠিক আছে। তো ওইখানে এবার আমি একটু ভয়ও পাচ্ছি, পুরোটাই অন্ধকার, কারেন্টও শ্মশানের মধ্যে খুব একটা নেই, এবং ওটা ছিল গরমকাল, হ্যাঁ গ্রীষ্মকাল ছিল, ঠিক আছে। তো এরকম উনি ফোন করলাম, এসে আমি বললাম দাদা বসে যাও তুমি তোমার সাধনা, আমার তুই কিন্তু আসবি না, আমি আমার জব করবো না, আমি জব করবো এখানে, এখন 3 ঘন্টা জব করবো, 3 ঘন্টার আগে, এখন বাজে 11:30 12টাতে শুরু করবো, 3টে অবধি তুই আসবি না, আমি মরে গেলেও কিন্তু আসবি না এখানে, তুই তোর ঘরে খেয়ে দিয়ে শুয়ে পড়। আমি ওটা নিয়ে গেছিলাম বোতল, জানেন তোর খাইটায়, ঠিক আছে, দিয়ে দিয়েছিলাম, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, ঠিক আছে, আমাকে কিন্তু ডাকবি। আমি ফোনও করে দিয়েছিলাম, আর বাড়িতে যদি ফোন না করে, কারণ আমি জানি একটা এত কষ্ট করে সাধনা করছি, সাধনাটা যদি ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমার এতক্ষণে যে কষ্টটা সেটা আমার পুরো নষ্ট হয়ে যাবে। বিরাট ভয়, অবশ্যই ভয়, মানে আমি হয় আমি বাঁচবো না মরবো, ঠিক আছে। খালি গায়ে আমি একটা লাল যে ছালু কাপড় পরে, একটা গলা পরে, বিভিন্ন মালা ডালা আসন বসেছি, আমার সামনে অলরেডি বন্ধনও করা হয়েছে সাইডে, সাধনা শুরু করেছি, 1 ঘন্টা কোনো প্রবলেম নেই। 1 ঘন্টা পর থেকে একটা যেন পুরো গরমটা গাইফ, পুরো এরিয়ার, মানে শীতকাল, মানে কি বলবো আপনাকে, মানে পাহাড় এলাকা যেন ঠান্ডা হয়, পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেল, গোটা আমার গায়ে কাটা দিচ্ছে, ঠিক আছে, সর্বনাশ, গোটা এরিয়াটা পুরো ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে কিছু একটা ঘটছে। আমি জানি আসন থেকে উঠলে কিন্তু আমার মৃত্যু নিশ্চিত, ঠিক আছে, অর্থাৎ আমাকে আসন থেকে উঠলে হবে না, কারণ আমার এখানে বন্ধন করা আছে, অর্থাৎ আমাকে সে ক্ষতি করতে পারবে না। তারপর কিছুক্ষণের মধ্যে পিঠের মধ্যে একটা তীব্র যন্ত্রণা হচ্ছে, মানে কেউ মনে হচ্ছে নখ দিয়ে চিরছে, এরকম টাইপের, খালি গায়ে বসছিলাম, মানে মনে হচ্ছে না কেউ নখ দিয়ে চিরছে, ঠিক আছে। তো যখন আমি বুঝতে পারছি যে এটা অনেক বড় প্রবলেম হচ্ছে, আমরা একটা অন্য মন্ত্র জপ শুরু করলাম, এটা আরও পাওয়ারফুল, এবং এটা ভূত প্রেত যদি কেউ থেকে থাকে আমার আশেপাশে, সেই ভূত প্রেত কিন্তু সেই মন্ত্র বলে পালিয়ে যাবে। দেখুন মেন হচ্ছে কাল ভৈরবের ওপর কিছু, ভৈরব মানে শিবের ঊর্ধ্বে কেউ না, শিবই কিন্তু প্রত্যেককে কন্ট্রোল করে, ভূত প্রেত সব শিবের মন্ত্র আছে কিছু, যেগুলো আমি অন ক্যামেরায় বলতে পারবো না, এগুলো গুরুমুখী বিদ্যা, গুরু দেওয়া বিদ্যায় আমি একমাত্র ইউজ করতে পারবো। তো সেই মন্ত্র জপ করতে শুরু করলাম, কিছুক্ষণের মধ্যে আমি রিলিফ পেলাম, বুঝতে পারলাম যে আস্তে আস্তে করে ঠান্ডাটা কিন্তু রয়ে গেল, একদম ঠান্ডাটা কিন্তু সরেনি, কিন্তু কন্টিনিউ 3 ঘন্টা জব করার পর আমি উঠে যখন আমি আমার বিভিন্ন ধরনের যে কাজ জল ছিটিয়ে আমার যে কাছে উঠলাম, আস্তে 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 করে এবার গরম শুরু করলো, ঠিক আছে। আমি ছেড়ে গেলাম, ছেড়ে আমার পিঠ দেখছে, গোটা পিঠের মধ্যে নখের চিড়া দাগ, একদম আঁচড়ের দাগ। দাদা কি হয়েছে এটা, আমি যদি কিছু বলিস না, আমার শরীর প্রচণ্ড তখন একটা খারাপও লাগছে, মানে একটা যেন আমি বাড়ি যাবো কি ভাবছি, বই দাদা আপনি কাজ করে থেকে যান আজ রাত্রিবেলা, আমি না ভাই আমাকে বাড়িতে আমার লোক আছে, অসুবিধা আছে, আমি চলে যাবো।
যতটুকু গেছি বাইক নিয়ে, মানে আধ ঘন্টা ওপর মেন রোড ছিল, মানে আধ ঘন্টা বাইক চালিয়ে মেন রোড উঠতে পারবো, তত পর্যন্ত আমাকে কন্টিনিউ মানে দু সাইড থেকে মনে হচ্ছে কেউ আমার ট্রেনে ধরছে, মানে ফেলে আমি যদি পড়ে যাই এবং কন্টিনিউ মন্ত্র, আমি জব ছাড়িনি, আমার যে মন্ত্রটা আছে কন্টিনিউ জব করে করে যাচ্ছে বাইক চালাচ্ছি, আমি জানি আমি যদি মন্ত্রটা বন্ধ করে দিই আমাকে এখানে শেষ করে দেবে, ঠিক আছে, একদম মানে এটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, মানে আমি ঠিক আছে এর বাড়িতে গেলাম, পড়ে বাড়িতে যে গেলাম তারপর থেকে আমার জ্বর শুরু হয়ে গেল, 3 দিন পুরো ধুম জ্বর একদম। কিন্তু হ্যাঁ, তারপর আমার যে মনে হয়েছে যে শরীরের মধ্যে একটা ঊর্জা তৈরি হয়েছে, এটা এখনো আমি অনুভব করি যে হ্যাঁ এটা আমার মধ্যে একটা শরীরে মানে সাধনাটা, এবং এটা তো আমার ধারণা মানে হাজারে বোধহয় একজনও করতে পারে না, খুব কম, মানে রেয়ার, মানে পারে না করতে। মেন হচ্ছে একটা যে মৃত্যু ভয়, ঠিক আছে, আমরা এটা মৃত্যু ভয়কে জয় করা, ঠিক আছে, অনেক সময় তো মানুষ মানে ক্ষতি হয়ে যায়, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এটা একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, ঠিক আছে, মানে ভূত প্রেতকে একদম পুরোপুরি সামনে থেকে মানে দেখা নয়, মানে অনুভব করা। দেখুন ভূত প্রেত দেখা যায় না, এটা যদি যারা বলে যে এই দেখলাম ভূত রং করছে বা এ করছে ও করছে, এগুলো কিন্তু আমার মনে হয় না ঠিক বলছে বলে। যাই হোক, ভূত প্রেত ফিল করা যায়, ফিল করতে পারে, আপনিও ফিল করতে পারবেন যখন মনে হবে যে দেখবেন মাঝে মাঝে দেখবেন আমি ঘোরাফেরা করে হঠাৎ করে সুন্দর দিয়ে গন্ধ নাকে আসে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়, এবং দুর্গন্ধ আসছে, কোনো কিচ্ছু নেই, আপনি একা আছেন বাড়ির মধ্যে আছেন, হঠাৎ করে সুগন্ধ, ওটা খুব সুন্দর ধূপের সেন্ট বা ফুলের সেন্ট আসছে, মানে বুঝবেন আমরা পাশাপাশি কোনো শুভ শক্তি আছে। দেখুন শক্তি যদি নেগেটিভ থাকে পজিটিভও থাকতেই হবে, যেমন পজিটিভ থাকলে কিন্তু নেগেটিভকেও থাকতে বাধ্য, এটা পৃথিবীর নিয়ম, এটা সায়েন্স বলছে, আমি বলছি না, ঠিক আছে। তার এরকম সেম যদি পজিটিভ থাকে, মানে ভগবান থাকলে ভূতকেও থাকতে হবে, তারা আছে, কিন্তু তাদেরকে ফিল করতে হয়, ফিলের মাধ্যমে তাদের বুঝতে পারা যায়, একেবারে যে তাদেরকে দেখা যায়, হ্যাঁ হয়তো হালকা টালকা দেখা যেতে পারে, পুরোপুরিভাবে যে পুরো মানুষ এসে দেখা দিল, কথা বলছে, হাঁটছে, ভূত, এরকম হয় না। কিন্তু গুরুজি অনেকে তো দাবি করে যে তাদের কাছে রীতিমতন অনেকজন ভূত আটকে রেখে দেয়, তাদের দিয়ে কাজ করায়, প্রেত চালান করে, এগুলো সত্যি? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রেতকে বসে রাখা হয়, আমরাও সাধারণত করি, প্রেত চালান করে কাজ করা হয়, ঠিক আছে, আচ্ছা, সেগুলো প্রেতকে মানে বসে আনতে হয়, ঠিক আছে, এবং সব প্রেত কিন্তু ভালো কাজ করে না, যারা ভদ্র মানুষ মারা গেছে এই প্রেত কিন্তু কোনো কাজের না, মাথা থাকবে, যারা খুব মানে খারাপ মানুষ, ডেঞ্জার মানুষ, খুনি, মার্ডারিস্ট যাকে বলে, যারা মার্ডার করে, খুন করে, ঝামেলাঝাটি করে, এইসব প্রেত কিন্তু খুব কাজের হয়, ঠিক আছে, অ্যাগ্রেসিভ হয় একদম, এদেরকে যে কাজ করলে খুব পাওয়ারফুল কাজ হয়, তাড়াতাড়ি কাজ করে দেয়, এবং যারা ডোম, যারা মরার পর তারা মৃত্যু হলে তাদের পেট দিয়ে ধরা যায়, সেই পেট কিন্তু খুব পাওয়ারফুল, সেই পেট দিয়েও কাজ করা যায়। পেট ধরেন কিভাবে আপনারা? দেখুন ওটা পেট সাধনা করতে হয়, ধরা যায় না, এই যে চিতা সাধনা করলাম না, এখানে যেই পেটকে বসে আনা যায়, পেটকে ধরা যায় না, আচ্ছা, তাকে বসে আনা যায়, তাকে লোভ দেখানো হয়, বিভিন্ন খাবারের লোভ দেখানো হয়, খাবার মানে কি মিষ্টি, আপনার মদ টদ এরকম না, তারা রক্ত খেতে ভালোবাসে, বা তাদের আরো সাধারণ রক্ত খায় তারা, হ্যাঁ এরকম টাইপের, তারা তো ভালোবাসে খেতে রক্ত, ঠিক আছে, রক্ত। তারপর সবথেকে বড় কথা কি জানেন, যে একটা সাধনা আছে, এটা হচ্ছে মরে যাওয়ার পথে আমাদের যে পিণ্ড দান করে, সেই পিণ্ড কিন্তু পেট খেতে খুব ভালোবাসে, এটা আমি না, শাস্ত্র বলছে, সেই পিণ্ডর লোভ দেখিয়েও অনেক সময় পেটকে বসে আনা যায়, সেই পেটকে বসে এনেই তো অনেক সময় পেট দ্বারা যে কাজগুলো হয়, এটা পেটকে বসে এনেই কাজ করা। এবার পেট কি সবসময় জেগে থাকে না, তাকে বিভিন্ন একটা নিয়ম জাগাতে হয়, সবসময় যে পেজ সঙ্গে ঘরে যে করে তা ডিস্টার্ব করবো, আমাকেও ডিস্টার্ব করবো, ঠিক আছে, সে তো পেজ, সে তো আর আপনার হচ্ছে নর্মাল মানুষ নয় যে সে আমার কথা সবসময় শুনবে, পোশাক কুকুর নয়, ঠিক আছে, সে সবসময় কথা শুনে এমন নয়, তাকে একটা বিভিন্ন প্রসেসে জাগাতে হয়, জাগিয়ে সেই পেট দ্বারা কিন্তু কাজ করতে হয়, সেই পেট দ্বারা কাজ করলে কিন্তু সাকসেস হয়। আমরা অনেক কাজ আমি পেট দ্বারা করেছি, অবশ্যই পেট দ্বারা আমি অনেক কাজ করেছি এবং এখনো করে যাচ্ছি পেট দ্বারা। সেই কাজগুলো কি অনেক ফাস্ট হয়? অনেক ফাস্ট হয়, ঠিক আছে, মনে করুন একটা দূরে ব্যক্তি আছে, তাকে কিছু ওষুধ ক্রিয়া করে বা খাইয়ে কিছু রেখে দিয়েছে, সেই ওষুধটা আমি ওখানে গিয়ে তুলতে পারবো না, বা সে আমার কাছে আসছে না, এখন তো অনলাইনে অনেক লোক কাজ করে, ঠিক আছে, তো সেগুলো পেট দ্বারা কিন্তু বাইরের দেশ থেকেও যোগাযোগ করে, তো ওগুলো কি করে, তখন পেট দ্বারা কাজ করি, ও পেটকে পাঠিয়ে তার পেটের মধ্যে ওষুধ যে আছে সেই ওষুধগুলো তোলা হয়, এবং অনেক ক্ষেত্রে অনেক বান মারা কেস আছে, এমন রুগী আছে তারা আসতে পারে না, বিছনা শয্যা, সে ফোনও করছে হয়তো, বা তার আত্মীয় ফোন করছে, গুরুজি এরকম অনেকটা দূর, মনে কোনো শিলিগুড়ি, আমার ওখানে জলপাইগুড়ি প্রচুর ফোন আসে, তো ওখানে যাওয়া সম্ভব নয়, তখন কি করা হয়, তার যে দেহটাকে ঝাড়তে হয়, তাকে বান মারা হয়, তার উপরে ক্রিয়া করা হয়ে গেছে অলরেডি, তাই কবচ না আমি অনলাইনে বা আমি পোস্ট অফিসের মাধ্যমে কবচ পাঠিয়ে দিলাম, কিন্তু তাকে আমি তার যে শরীরের যে কাজ করা হয় সেই কাজটাকে নষ্ট করবো কি করে, তখন এটা পেট দ্বারা কাজ করা, ঠিক আছে, তখন তাকে বলি রাত্রে আপনি ঘুমিয়ে পড়বেন, সে জানতেও পারবে না, সে বুঝতেও পারে না যে কখন পেতেছে, আচ্ছা, তার কাছে এসছে, তার কাছে কাজ করে দিয়ে চলে গেছে, সে বুঝতে পারে না। অনেক ক্ষেত্রে অনেকে কিছু ভয় পায়, অনেকে একটু ভয় লাগে, মানে যখন পেট আসে, মানে ঘুমের ঘরে হয়তো ভুল ভাল একটু স্বপ্ন দেখতে পারে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো
তো হয় ওগুলো আমি বলে দিই তাকে যে আপনি ভয় পাবেন না, কোনো ক্ষতি সে করবে না আপনি আপনার যেমন নর্মাল থাকবেন নর্মাল। এবার তারা ডেট বই না, ডেট বইতে ভয় পেয়ে যাবে, বলে আজকে যাবে সারা রাত সে সারা রাত জেগে বসে থাকবে, ঠিক আছে, যে আমি আজকে আমাকে আলো জেলে বসে থাকবে বা সে গায়ে গার্ড ফাট নিয়ে বসে থাকবে, সে ভয় পাচ্ছে। কিন্তু এটা ভয় কারণে আমি বলি যে 7 দিন 10 দিনের মধ্যে যে কোনো একদিন যাবে, সে কোনো ঠিক হয়ে যাবে, কারণ আমি তাকে ডেট বললে জানি সে সারা রাত জেগে বসে থাকবে, তাহলে আমার কাজটা কিন্তু হবে না। ওই জন্য ওরকমভাবে বলা হয় তাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা শুনে থাকি গ্রামের দিকে ওঝা টোঝা এই যে ভূতে ধরে, এটাও সত্যি? অবশ্যই সত্যি, ভূত ধরাটা তো সত্যি অবশ্যই, কারণ আমি তো ভূত নিজে ছাড়াই এবং অনেক আপনি ভিডিও দেখেন তো, সব ভিডিও কি আর নকল হয়? ভিডিওর বিশ্বাসযোগ্যতাটাও তো মানে না, আপনি গিয়েও যে কিছু জায়গায় ভূত ছাড়ায় সেখানে গেলেও বুঝতে, এটা একটা মানসিক সমস্যা মানে তৈরি হয়, তার ভূতের আত্মা তার উপর একটা ভর করে। দেখবেন এটা আমার তারাপীঠে গেলে দেখবেন, মাঝে মাঝে কিছু তারাপীঠে দেখবেন মায়ের সামনে ভর আসে, অনেক সময় দেবেন না দেবীর সামনে ভর, এগুলো তো সত্যি ভর আসে, তার তখন হুঁশ থাকে না, জ্ঞান থাকে, কোথায় পড়ছে, কোথায় খাচ্ছে, কি করছে, এগুলো কিন্তু আসে। তখন কি তার মাইন্ডের মধ্যে একটা দেবী একটা পাওয়ার ঢুকে যায়, সে তখন একটা কি করছে সে নিজেই জানে না। ভূত ধরাটা একটা ওই টাইপের, ঠিক আছে। তো বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে ছাড়াতে হয়। এই কদিন আগে রাত্রি 11:30 একটা ফোন এসছে আমার ক্লায়েন্টে, তার পাশে একটা বউ মানে বাচ্চা আছে 1 বছরে, ভূত ধরেছে, ফোন করেছে গুরুজি এবং ভূত ধরেছে, তাই বলছি কে বল তুই, হ্যাঁ তা, একটা বাচ্চা কোনো মেয়ে ধরেছে বলছে, পরে বললো যে শ্মশানে গেছিলাম ধরেছে। তাকে একটা মন্ত্র আমি বললাম, কানে বললাম, ফোনে বললাম, কানে একটা মন্ত্র বললাম, সে কিছুক্ষণের জন্য স্টপ হয়ে গেল। আমি বললাম এবার ঘুমিয়ে পড়বে, কিন্তু এটা সমস্যা সমাধান হলো না। তবে কি করা যায়, ও তখন ওরা সকালবেলা যা লোকাল ওঝা আছে ওদের ওখানে নিয়ে যেয়ে কবচ পরিয়ে দিয়েছে, এখন সে ঠিক আছে। তারপরের দিন ফোন করলাম সকাল 11টার পর, বলে হ্যাঁ দাদা সকালবেলা আমরা একটা গ্রামের ওঝা ছিল, রাত্রিবেলা তো আপনি স্টপ করে দিয়েছিলেন মন্ত্রটা বলে, ঘুমিয়ে পড়ছিল, কোনো সমস্যা করেনি। তারপরে আবার সকালে আবার শুরু হচ্ছিল, ঠিক আছে। তখন ওরা কাছাকাছি ওঝা গিয়ে কবচ পরিয়ে দিয়ে এখন সে ঠিক আছে। তখন তাকে জিজ্ঞেস করলাম ফোন করে কি হয়েছিল, সে বললো আমি শ্মশানে একটা মরাও গেছিলাম ওখানে পাশে, তখন আমি কেউ মরেছিল, বললে হ্যাঁ একটা 10-12 বছর মেয়েকে পুরানো হয়েছিল কদিন আগে। আর আবার সবচেয়ে বড়, মেয়েটার বয়স 30 থেকে 32 বছর বয়স, মেয়েটির বাচ্চার গলা কথা বলছে, অবাক, যে আমি যাব না এরকম বলছে ফোনের মধ্যে। আমি কে তুই বল, বলবো না, আমি বলবো না, তুই কে, আমাকে বলছে, আমি যেরকম শিবম তান্ত্রিক বলছে তুই আয় আমার কাছে আয়, মানে পুরো বাচ্চা। আর ভাবুন একটা 30-32 বছরের মেয়ে, সে হঠাৎ করে বাচ্চার গলা কেন বার করে? তার আগে আমি বললাম তার কোন আগের রেকর্ড আছে কিছু এরকম করেছে? বল না, তাহলে আগের রেকর্ড থাকলে মানলাম যে সে পাগল হতে পারে বা তার মাইন্ডটা হতে পারে, অ্যাক্টিং করতে পারে। বলুন না, কোনো রেকর্ড নেই, প্রথমবার সকালে নিজেই বলছে আমি কি করছি নিজেই জানি না, ভুলে গেছি, মানে আমার কোনো মনে নেই। বাচ্চা মেয়েরা কাঁদছে, বাচ্চা 1 বছরের শিশু আছে, সে কাঁদছে, তার খুশি নেই যে তার বাচ্চা আছে, ঠিক আছে। এরকম ওটা হয়, ঠিক আছে। ওটা বিভিন্ন ধরনের, দেখুন বললাম না একটু আগে বললাম, পজিটিভ থাকলে নেগেটিভ থাকতেই হবে। যদি ভগবান থাকে তাহলে ভূতকেও থাকতে হবে বাধ্য, এটা কিন্তু পৃথিবীর নিয়ম, প্রকৃতির নিয়ম, এই নিয়মের বাইরে আমরা কিন্তু কেউ যেতে পারি না, ঠিক আছে। যে ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে অনেক কিছু জানতে পারলাম আজকে, বাট যাওয়ার একদম সময় চলে এসছে। বাট যাওয়ার আগে কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আপনাকে কোথায় গেলে মানুষে পাবে, অর্থাৎ আপনার কোথায় কোথায় চেম্বার? আমার চেম্বার আছে কলকাতা শিয়ালদা চেম্বার আছে, মেছেদা আছে, হাওড়া সাঁতরাগাছি আছে, শ্রীরামপুর আছে। তারাপীঠে আমি প্রত্যেক অমাবস্যায় যজ্ঞ করি, ওখানে 2 দিন 3 দিন থাকি। মানে অমাবস্যায় তারাপীঠে গেলে আপনাকে পাওয়া যাবে? প্রত্যেক অমাবস্যায় তারাপীঠে আমাকে ফিক্সড পাবেন, প্রত্যেক অমাবস্যা পেয়ে যাবেন, কিন্তু আমাকে অবশ্যই বুকিং করে আসতে হবে, 1 দিন 2 দিন আগে অবশ্যই বুকিং করে নিতে হবে, নাহলে কিন্তু পাবেন আমাকে, ঠিক আছে। এটা মেন কথা। চেম্বার এগুলো বলে দিলাম, ঠিক আছে। তারপর আমাকে অনলাইনে, নাম্বার তো আমাদের অনলাইনে দেওয়াই রইলো নিচে, এটা আপনারা যারা যোগাযোগ করতে চান এই নাম্বার থেকেই যোগাযোগ করতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কি রকম চাপ থাকে, মানে কতদিন আগে বলতে হবে? দেখুন 2-3 দিন আগে ফোন করে বুকিং করলে বেস্ট হয়, ঠিক আছে। এবং আমার ভিজিট ফি খুবই কম, 500 টাকা ভিজিট ফি, এবং কিছু গরিব মানুষের জন্য আমি কিছু ফ্রিতেও দেখিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, ফ্রি কনসালটেশন? অবশ্যই। যারা খুব গরিব মানুষ, অনলাইনে অনেক আছে, তাদের দিকে খুব খারাপ লাগে, কষ্ট লাগে, তো আমার তাদেরকে চেষ্টা করি তো অনেক হেল্প করে দেওয়ার, কিন্তু সবটা সম্ভব হয় না। কিছু আমি অনেককেই আমি ফ্রিতে বলে দিই, তাদের টোটকা দিই, হয়তো তাদের স্টোন কেনার পয়সা নেই, এতটাই গরিব, বা কবজ নেওয়ারও পয়সা নেই। তো কবজ করতে গেলেও তো খরচ হয়, একটা কবজের মধ্যে অনেক কি জিনিস, যেমন মনামণি, এখন মনামণি ভাইরাল একটা বস্তু, এখন অনলাইনে দৌড়লে সবাই মনামণি চিনে গেছে। মনামণি এমন একটা জিনিস যেটা জল দিলে জ্যান্ত হয়ে যাবে, জীবন্ত হয়ে যায়, এমন একটা জিনিস, ফল দ্রব্য, ওটা জলে ফেললেই জীবন্ত হয়ে যাবে, ওটা আমরা কবজে দিয়ে থাকি। ওটা সাধারণত বশীকরণের কবজ দিলে খুব ভালো কাজ করে বশীকরণের ক্ষেত্রে। তো প্রত্যেক কবজই মনামণি যথেষ্ট কস্টলি, এবং কস্টলি। এগুলো মনামণি থেকে শুরু করে কাম সিঁদুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছের শিকড় থাকে, এগুলো কস্টলি, এগুলো আমাদেরও কিনে আনতে বললাম, গরুচোনা বলেছে আপনাকে, তো এগুলো কস্টলি, এগুলো কিনতে গেলে তো খরচ হয়, তো সেগুলো দিতে গেলেও তাকে কিছু পে করতে পারে না, তখন তাদের কী করি, মন্ত্র জপ দিই,
আপনি কর্ম করলে ফল পাবেন, বুঝতে পারবেন। আপনি দুঃখ কষ্ট করছেন মানছি, কিন্তু আপনার তার জন্য কর্ম করতে হবে। ফ্রিতে কিন্তু পৃথিবীতে কিছু পাওয়া যায় না, জলও পাওয়া যায় না, ঠিক কথা। ঠিক আছে? তো আপনাকে কষ্ট করতে হবে। আমি মন দিয়ে 21 দিন বা 31 দিন জব করতে পারেন, বা এই মন্ত্রটা আপনাকে দিলাম, আপনি লিখতে পারেন, আপনার কাজ হবেই হবে, 100% গ্যারেন্টি। সেটা যে করতে পারে তবেই সে ফল পাবে, সে না করে তারা সেটা তার ফল। মানে এটা ট্যাবলেট নয় যে খেয়ে নিলাম আর আধ ঘন্টা ঠিক হয়ে গেল। আমি ফ্রিতে অনেক লোককে দিই যে বলুন দেখুন এগুলো করে দেখুন, আপনি ফল পাবেন। কিন্তু গরিব মানুষ, আপনাকে টাকা পয়সা দিতে হবে না আমার। এবং কিছু কিছু মানুষের খুব কম খরচেও আমি কাজ করে দিই। আমার বিভিন্ন ফেসবুকে অ্যাড আছে যে কম খরচে কাজ করে দিই আমি। তাতে মানুষ, আমার 50, 60, 1 লাখ লাগে না, কম কম খরচের মধ্যে। তাতে মানুষ উপকৃত হলে বললাম না খুশি, মানুষের হাসির মধ্যে আমার খুশি, একদম। ঠিক আছে? এর থেকে খুশি আর মনে হয় পৃথিবীতে কিছু হয় না। যখন ক্লায়েন্ট ফোন করে বলে যে আমার কাজটা হয়ে গেছে, এর থেকে খুশি আমার মনে হয় না আর কিছু আছে বলে। সত্যি আমি বলবো ঈশ্বর আপনাকে খুব ভালো রাখুক, আপনি খুব ভালো মানুষ। কিন্তু যাওয়ার আগে আমার দর্শক বন্ধুদের জন্য একটা টোটকা বলতে, যদি মা, বৃদ্ধ মা দীর্ঘদিন অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকে, মা নিয়ে বলছিলাম না, তো মায়ের প্রতি আমার একটা আলাদা ফিলিংস আছে, মানে মায়ের প্রতি আমি দুর্বল, ঠিক আছে? তো পৃথিবীর প্রত্যেক মানুষেরই মা বেঁচে থাক বা মা সুস্থ থাক, এটা আমি প্রত্যেক মাই চাই যে কারো মা না মরে যাক, সারা জীবন বেঁচে থাক মায়েরা, ঠিক আছে? তো যদি কারো মা অসুস্থ হয়ে দীর্ঘদিন পড়ে থাকে, তো বাড়িতে বলবো একটা ছোট, মানে কি বলবো, একটা ডোবা তৈরি করতে, সেখানে মাছ ছাড়তে, মাছকে প্রতিদিন খাবার দিতে। এটা কিন্তু 1 মাস করলেই ফল বুঝতে পারবে। কিন্তু যারা ধরে নিন ছোট জায়গা নেই, ফ্ল্যাটে অবশ্যই থাকে, ফ্ল্যাটে থাকে, তারা অ্যাকোরিয়াম ইউজ করতে পারে। আচ্ছা। অ্যাকোরিয়ামের মধ্যে মাছকে কিছু কিছু খাবার দিলে তার মা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, সুস্থ থাকবে, একদম সুস্থ হয়ে যাবে। এবং সেটা মানে সেটা শারীরিক বা মানসিক যে ধরনের অবশ্যই সমস্যা অবশ্যই সমস্যা থাক না কেন, এবার সে সুস্থ হয়ে যাবে। কি এবং ধরনের মাছ পুষলে ভালো হয়? সাধারণত দেখুন, দেশি মাছই পুষলে ভালো হয়, বিদেশি মাছও পুষতে পারে, অনেকে সামুদ্রিক মাছও পুষতে পারে, যে কোনো মাছ মানে হলেই এমনি হবে। অ্যাকোয়ারিয়ামে যেগুলো গোলফিশ থাকে বা এই ধরনের, একদম সে অ্যাকোরিয়াম যেটা, তবে অ্যাকোরিয়াম একটু দেখে শুনে পজিশন দেখে তাকে স্থাপন করতে কোন হবে। দিকে স্থাপন করলে ভালো? দেখুন, আমার মনে হয় ওটা হচ্ছে ঈশান কোণের দিকে বা স্থাপন করলে, বা পূর্ব দিকে স্থাপন করতে পারে, করে একটা রাখতে পারে। এবং তাকে রোজ কিন্তু কিছু কিছু খাবার রোজ দিতে হবে, আচ্ছা। তাহলে তার মা আস্তে আস্তে করে সুস্থ হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এতটা সময় দিলেন, এত কিছু তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন। আর দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান, কারণ আপনারা আপনাদের মতামত জানালেই কিন্তু আমরা আরও প্রোগ্রাম কীভাবে আরও ভালো করতে পারি তার উৎসাহ পাবো। আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন, আপনিও ভালো থাকবেন। জয় মা তারা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় মা।